মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। বেস্ট অফ ফ্রাইডে ক্লাসিক্সে আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভল্লু সর্দার। বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আসল কথা হলো আচরণটাই ডাকাত সর্দারের মতো হওয়া চাই। আচ্ছা, তুমি কাঁদছো কেন? পাজি উল্লুক গাধা, কতবার তোকে বারণ করেছি বাগানের ফুলে হাত দিবি না। মালিকের সোনার ঘড়িতে হাত দিতে গেছে, বলিহারি সাহস। বেশ, দোষ আমাদের, আমি ঘাট মানছি, কিন্তু কিন্তু বউ তো কোনো দোষ করেনি। ঘুমো বলল, অনেক রাত হয়েছে। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভল্লু সর্দার। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1899 সালের 30শে মার্চ। রহস্য ও ঐতিহাসিক উপন্যাসের মতো বেশ কিছু উল্লেখযোগ্য সামাজিক উপন্যাসও লিখেছেন তিনি। ছোটদের জন্য তার সৃষ্ট চরিত্র সদাশিবও যথেষ্ট উল্লেখযোগ্য। একটি বাচ্চা ছেলের কল্পনা কাণ্ডকারখানা দিয়ে তিনি যে নির্ভেজাল আর নিখাদ আনন্দ দিতে পারেন তার একমাত্র পরিচয় ভল্লু সর্দার। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ তার লেখা ভল্লু সর্দার। আজকের গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী, নাট্যরূপ পরিচালনা শাওলি মজুমদার, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। শুরু হচ্ছে ভল্লু সর্দার। ভল্লুর বয়স 8 বছর। তার কার্যকলাপ দেখে এ বিষয়ে সন্দেহ হলেও কথাটা সত্যি। তার ঠিকুজি কুষ্টির সঙ্গে মিলিয়েই তার বয়স সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। ভল্লুর জীবন বোধহয় আরও কয়েক বছর অল্প স্বল্প দুষ্টুমি করে অপেক্ষাকৃত বৈচিত্র্যহীনভাবেই কেটে যেত, কিন্তু হঠাৎ একদিন বায়োস্কোপ দেখতে গিয়ে সব ওলটপালট হয়ে গেল তার। সে অপূর্ব কয়েকটি আইডিয়া নিয়ে বায়োস্কোপ দেখে ফিরে এলো। প্রধান আইডিয়া হলো সে নিজে একজন দুর্দান্ত ডাকাতের সর্দার। যেমন তেমন সর্দার নয়, একদিকে যেমন দুর্ধর্ষ বীর, অন্যদিকে তেমনি ন্যায়পরায়ণ। দুষ্টের দমন ও শিষ্টের পালন করাই তার ধর্ম। যদিও তার একজোড়া ভয়ঙ্কর গোঁফ নেই, এই এক অসুবিধে। কিন্তু দেখতে গেলে গোঁফ ডাকাতের সর্দারের তেমন একটা অপরিহার্য অঙ্গ নয়, কারণ দারোয়ান ছেদি সিংয়ের গোঁফ এমনকি গালপাট্টা থাকা সত্ত্বেও তাকে কোনোদিন দুষ্টের দমন কিংবা শিষ্টের পালন করতে ভল্লু দেখেনি। আসল কথা হলো আচরণটাই ডাকাত সর্দারের মতো হওয়া চাই, গোঁফে কিছুই আসে যায় না। গোঁফ না হয় নাই বা দরকার হলো, কিন্তু সর্দার হতে গেলে ডাকাতের দল তো চাই। বায়োস্কোপে সে যে সর্দারকে দেখে এসেছে তার প্রকাণ্ড একটা দল ছিল, আর তারা হুকুম পাওয়া মাত্র নানা ধরনের অসমসাহসিক কাজ করে ফেলত। অত্যাচারী জমিদারের বাড়ি লুট করে তাকে গাছের ডালে লটকে দিত। ভল্লু ভাবে তার তো সেরকম দল নেই। অনুগত অনুচরের মধ্যে 3 বছরের বোন লিলি আর একটা পিংলে কুকুর ছানা গামা। অদূর ভবিষ্যতে এই কুকুর ছানাটিই মহাশক্তিশালী হয়ে উঠবে, এই আশাতেই তার ওই রকম নামকরণ করা হয়েছিল। এরা দুজনেই ভল্লুর একান্ত অনুগত বটে, কিন্তু আদেশ পাওয়া মাত্র কোনো অসমসাহসিক কাজ করবে কিনা তাতে যথেষ্ট সন্দেহ ছিল তার। একবার একটা হুলো বেড়ালকে আক্রমণ করার জন্য ভল্লু গামাকে নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করেছিল, কিন্তু গামা তাতে রাজি হয়নি, বরঞ্চ অত্যন্ত কাতরভাবে ল্যাজ গুটিয়ে উল্টো দিকে পালিয়ে গিয়েছিল। আর লিলি, সে একে মেয়ে মানুষ, তাই দৌড়তে পারে না, দৌড়তে গেলেই পড়ে যায়। তাকে দিয়ে কোনো কাজ হবে না সে কথা ভল্লু জানে। কিন্তু এত বাধা বিপত্তি সত্ত্বেও ভল্লু হতাশ হয়ে পড়ল না। অনুচর না থাকে না থাক, সে একা একাই সর্দার হবে ঠিক করল। যদি তার ডাক শুনে কেউ না আসে সে একলাই চলবে। বায়োস্কোপেও তো ডাকাত সর্দার একা দুর্গের উঁচু দেয়াল ডিঙিয়ে বন্দি থাকা তরুণীকে উদ্ধার করেছিল। সে যাই হোক,
এবার সে ঠিক করতে বসলো সর্দার হয়ে সে কোন কোন দুষ্টের দমন আগে করবে। কারণ শিষ্টের পালন পরে করলেও ক্ষতি নেই, কিন্তু দুষ্টের দমন প্রথমেই করা দরকার। সবার আগে তার মাস্টার মশাইয়ের কথা মনে পড়ল। দুষ্টু লোক বলতে যা কিছু বোঝায় সব দোষই মাস্টার মশাইয়ের রয়েছে। ভোর হতে না হতেই তিনি এসে হাজির হন। পড়ার বইয়ের প্রতি ভল্লুর অনুরাগ কিছু কমই, বিশেষ করে অঙ্কে সে একেবারেই কাঁচা। তাই 2 ঘন্টা ধরে তার ওপর যে দারুণ অত্যাচার উৎপীড়ন চলতে থাকে তা বলাই বাহুল্য। এত বড় অত্যাচারীকে শাসন করা ডাকাত সর্দারের প্রথম কর্তব্য। কিন্তু ভেবেচিন্তে ভল্লু মাস্টারমশাইকে আপাতত ছেড়ে দিল, কারণ তাঁর চেহারাখানা এতই নিরেট আর দেহের দৈর্ঘ্যপ্রস্থ এত বিপুল যে টিনের তলোয়ার দিয়ে তাঁর মুন্ডু কেটে নেওয়া একেবারেই অসম্ভব। তাঁকে দড়ি দিয়ে বেঁধে গাছের ডালে ফাঁসি দেওয়াও ভল্লুর পক্ষে অসম্ভব। তাই ভল্লু বাধ্য হয়েই তাঁকে অব্যাহতি দিল। তারপর আবার সে ভাবতে লাগলো, আর কে তেমন শাস্তিযোগ্য লোক আর কে আছে? দারোয়ান ছেদি সিং? না। ছেদি সিং এর কথা মনে পড়তেই মনে মনে মাথা নাড়ল ভল্লু। কারণ ছেদি সিং এর চেহারাটা দুশ্মনের মতো হলেও কেবলমাত্র চেহারা দেখে তার বিচার করলে অন্যায় করা হবে। কারণ সে প্রায়ই পেয়ারা, কুল, কামরাঙা এনে চুপি চুপি ভল্লুকে খাওয়ায়। মাঝে মাঝে কাঁধে চড়িয়ে বেড়াতেও নিয়ে যায়। এমনকি সন্ধ্যের সময় কোলের কাছে বসিয়ে এমন অদ্ভুত সব রোমাঞ্চকর কাহিনী কেচ্ছা বলে যে শুনতে শুনতে তন্ময় হয়ে যেতে হয়। কাজেই ছেদি সিং দারোয়ানকে পাপিষ্ঠ দুষ্কৃতকারীর পর্যায়ে সে ফেলতে পারল না। কিন্তু ভল্লুর হাল ছাড়লে চলবে না। সে যখন একবার ঠিক করেছে সর্দার সে হবেই, এবং তাকে সবার আগে দুষ্টের দমন করতেই যখন হবে, তখন দুষ্টু লোক একটা তাকে খুঁজে বের করতেই হবে। ভল্লু ভাবে, তবে তবে আর কে আছে? বাবা? ভল্লু অনেকক্ষণ গালে হাত দিয়ে চিন্তা করল। ওপর ওপর অন্ততপক্ষে বাবাকে পাপিষ্ঠ বলে ধরা গেলেও যেতে পারে বলে মনে হলো তার। কিন্তু পরক্ষণেই তার মনে হলো আসলে কিন্তু বাবা লোকটি নেহাত মন্দ নয়। কারণ ভল্লুকে তিনি মারধর একেবারেই করেন না, নিজের লেখাপড়া নিয়েই সবসময় ব্যস্ত থাকেন। যদিও অত লেখাপড়া করাটাও পাপিষ্ঠের লক্ষণ কিনা সেটাও যথেষ্ট ভাবার বিষয় বলেই মনে হয় তার। তবে ভল্লুর মায়ের সাথে তার বিশেষ সদ্ভাব আছে, এবং প্রায়ই তাঁদের দুজনের মধ্যে হাসি ঠাট্টা ও অন্তরঙ্গ কথাবার্তা যে হয় তা ভল্লু লক্ষ্যও করেছে। তবে মাঝে মাঝে আবার দুজনের মধ্যে ঝগড়া হলে ভল্লুর মা চোখে আঁচল দিয়ে ভাঙা গলায় অস্পষ্টভাবে কী সব বলতে থাকেন। মুখ ভার করে ধীরে ধীরে বাবার বলা 2-1 বাক্যবাণে তার মায়ের কান্না আবার বেড়ে যায়, সেটাও সে দেখেছে। তবে তারপরে ঝগড়া মিটে গেলে বাবা যে নিভৃতে মাকে অনেক আদর ও খোশামদ করেন সেটাও ভল্লুর চোখ এড়ায়নি। আর এই সবটা ভেবেই সে কিছুতেই বাবাকে নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারে না। তাহলে কি করা যায়? দ্বিধাগ্রস্ত মনে ভল্লু বড় দুশ্চিন্তায় পড়ল। বাবাকে মন থেকে খারাপ লোকও বলা যায় না, অথচ তাঁকে বাদ দিলে আর শাস্তি দেওয়ার লোকও সে খুঁজে পায় না। তবে কি কেবলমাত্র একটা দুষ্টু লোকের অভাবেই একজন ডাকাত সর্দারের জীবন ব্যর্থ হয়ে যাবে? মুন্ডু কেটে ফেলার মতো লোকই যদি পৃথিবীতে না থাকে, তবে ডাকাত হয়ে লাভ কি? শীতের দুপুরে চিলে কোঠায় একা বসে ভল্লু এইসব গভীর চিন্তায় মগ্ন ছিল। এবার সে ধীরে ধীরে উঠল। এরকম কর্মহীন অবস্থা তার ভালো লাগে না। ভল্লু দোতলায় নামতে নামতে ভাবল,
যদি একান্তই পাষণ্ড লোক না পাওয়া যায় তাহলে দেখা যাক, একটা কিছু করতেই হবে। দোতলায় নেমে ভল্লু কাউকে কোথাও দেখতে পেল না। বাড়ি নিস্তব্ধ। ভল্লুর মা বোধহয় লিলিকে ঘুম পাড়িয়ে নিজেও একটু শুয়েছেন। ভল্লু মায়ের ঘর পেরিয়ে চুপি চুপি কাকিমার ঘরে উঁকি মারল। দেখল কাকিমা খাটের ওপর বুকের তলায় বালিশ দিয়ে শুয়ে হাতের তালুর ওপর চিবুক রেখে উদাস চোখে জানলার বাইরে তাকিয়ে আছেন। এই ঘরটি কাকিমার শোবার ঘর হলেও ব্যাপার গতিকে ভল্লুরও শোবার ঘর হয়ে পড়েছিল। আগে ভল্লু নিজের মায়ের কাছে শুতো। এই ঘরটা ছিল কাকার। মাস দেড়েক আগে কাকার বিয়ে হলো। তারপর কি একটা গন্ডগোল হয়ে গেল। ফলে কাকা নিজের ঘর ছেড়ে বাইরের একটা ঘরে আশ্রয় নিলেন এবং নতুন বউ হয়ে কাকিমা এসে ভল্লুর কাকার ঘর দখল করলেন। ভল্লু বোধহয় কাকিমার রক্ষক হিসেবেই তার সাথে থাকতে লাগল। সুতরাং কাকিমার শোবার ঘরটিকে ভল্লুর শোবার ঘর বলা যেতে পারে। এই ঘরেই তার যাবতীয় খেলার উপকরণ ও অস্ত্রশস্ত্র লুকোনো ছিল। ডাকাত সর্দারের প্রধান অস্ত্র একটি টিনের তলোয়ার, তাও এই ঘরের খাটের নিচেই থাকত। তরবারিটা বাড়ি শুদ্ধ লোকের চক্ষুশূল। সকলেরই ভয় ছিল ভল্লু ওই তরবারি দিয়ে কখন না জানি কার চোখে খোঁচা দেবে। তাই ভল্লু সেটাকে অতি সঙ্গোপনে খাটের নিচে কম্বল চাপা দিয়ে লুকিয়ে রেখেছিল। ভল্লু তার আর কাকিমার ঘরটার সামনে এসে কিছুক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে রইল। তারপর নিঃশব্দে পা টিপে প্রবেশ করল। কাকিমার মাথার কাপড় খোলা, তার খোপায় সোনার শিকল বাঁধা কাঁটাগুলো ভল্লু দেখতে পেল। কিন্তু কাকিমার উদাস দৃষ্টি জানলার বাইরে, কি জানি কি ভাবছেন। তিনি ভল্লুর আগমন জানতে পারলেন না। ভল্লু অতি সাবধানে খাটের তলায় প্রবেশ করল, কিন্তু তলোয়ার কম্বলের ভেতর থেকে বের করতে গিয়ে ঠুং করে একটু শব্দ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কাকিমা চমকে উঠে বললেন, কে রে? ভল্লু বুঝি? খাটের তলায় কি করছিস? না, কিছু না। কথাটা বলেই ভল্লু তলোয়ার হাতে খাটের তলা থেকে হামাগুড়ি দিয়ে বের হয়ে এল। ডাকাত সর্দারকে কাকিমার সামনে হামাগুড়ি দিতে হলো বলে ভল্লু মনে মনে একটু ক্ষুব্ধ হলো, কিন্তু বাইরে যথেষ্ট গাম্ভীর্য বজায় রেখেই গর্বিতভাবে বীর পুরুষের মতো দাঁড়াল। তবে তারপরেই সে অবাক হয়ে দেখল কাকিমার সুন্দর চোখ দুটোতে জল টলটল করছে। কাকিমা চট করে আঁচলে চোখ মুছে ফেলে বললেন, কি করছিলি? কিছু না। আচ্ছা, তুমি কাঁদছো কেন? কই কই কাঁদছি? তুই সারা দুপুর রোদ্দুরে রোদ্দুরে ঘুরে বেড়াচ্ছিস তো। আয় আমার কাছে এসে শো। কাঁদছিলে কেন বলো না? খিদে পেয়েছিল বুঝি? মেয়েরা খিদে পেলেই কাঁদে, এটা সে তার ওই 3 বছরের বোন লিলিকে দেখেই অনুমান করে নিয়েছিল। কিন্তু কাকিমা কথাটা স্বীকার করলেন না। বললেন, ধুর, তবে কিচ্ছু না। তুই তলোয়ার নিয়ে কোথায় যাচ্ছিস? আয় আমার কাছে আয়। না, আমি এখন যাচ্ছি একটা কাজ করতে। এই ভল্লু, শুনে যা একটা কথা। বলো কি? কাছে আয়। ভল্লু কাকিমাকে ভালো করে দেখে আগে বুঝে নিয়েছিল যে তাকে ধরে বিছানায় শুইয়ে রাখার কোনো অভিসন্ধি তার নেই। তারপর নিজের ভুল বুঝতে পেরে সে নিশ্চিত হয়েছিল যে তার কাকিমা ভালো লোক। এমন নির্দয় ব্যবহার তিনি কখনোই করবেন না। তাই সে কাকিমার কাছে এগিয়ে গিয়েছিল। ভল্লু দেখল কথাটা বলার আগে কাকিমার মুখ একটু লাল হলো। তিনি ভল্লুর হাত ধরে তাকে খুব কাছে টেনে আনলেন। তারপর তার কানে কানে বললেন, তোর কাকা কোথায় রে? জানি না, বোধহয় নিচে আছে। দেখে এসে আমায় বলতে পারবি? কাউকে কিছু বলিসনি, শুধু দেখে আসবি। আচ্ছা। ভল্লু ঘর থেকে বেরিয়ে গেল। এই সামান্য বিষয়ে এত গোপনীয়তার কি কারণ সে বুঝতে পারল না। নিচে নেমে ভল্লু বাইরের দিকে চলল।
দেখল বাইরের একটা ঘরে তক্তপোষের ওপর ফরাশ পেতে তার ওপর চিত হয়ে শুয়ে কাকা কড়ি কাঠের দিকে তাকিয়ে আছেন। ভল্লু দু একবার ঘরের সামনে দিয়ে যাতায়াত করল, কিন্তু কাকার ধ্যানভঙ্গ হলো না। তখন ভল্লু কাকিমাকে খবরটা দিয়ে আসবে বলে যখন ভাবছে, সেই সময় তার কুকুর গামা কোথা থেকে ছুটে এসে তাকে ঘিরে লাফাতে লাগল এবং তরুণ অপরিণত কণ্ঠে ঘেউ ঘেউ করে আনন্দ প্রকাশ করতে লাগল। গামার বয়স 3 মাস, চেহারা অত্যন্ত রুগ্ন ও দুর্বল। সে যে কালক্রমে ভয়ঙ্কর তেজস্বী বিলিতি কুকুর হয়ে দাঁড়াবে এ বিষয়ে কেবল ভল্লুর মনেই কোনো সংশয় ছিল না। গামার গলার একটা বকলেস কিনে দেওয়ার জন্য সে বাড়ির সকলের কাছে জনে জনে মিনতি করেছিল, কিন্তু কেউই তার কথায় কান দেননি। এখন গামার চেঁচামেচিতে কাকা বিরক্ত হয়ে কড়িকাঠ থেকে চোখ নামিয়ে ভল্লুর দিকে তাকালেন। ভল্লু তাড়াতাড়ি গামাকে নিয়ে সরে গেল, কিন্তু অনেকক্ষণ পরে প্রভুর সাক্ষাৎ পাওয়ায় গামার ক্ষীণ শরীরে যেন আনন্দ আর ধরে না। সে একবার বাগানের দিকে ছুটে যায়, আবার ফিরে এসে ভল্লুর পায়ের ওপর থাবা রেখে সাগ্রহে তার মুখের দিকে তাকায়। তার মনের ভাবটা হলো, চলো না বাগানে যাই। এমন দুপুরবেলা ঘরের মধ্যে বন্ধ থাকতে যেন তার আর ভাল লাগছে না। বাগানে ছুটোছুটি করার জন্য সে লাগাতার তার প্রভুর কাছে আবেদন করতে লাগলো। তার প্রভু একটু ইতস্তত করল বটে, কিন্তু শেষ পর্যন্ত গামার আবেদন অবহেলা করতে পারল না ভল্লু। গামাকে নিয়ে বাগানে যেতে যেতে ভল্লু ভাবল, কাকিমাকে কাকার খবরটা পরে দিলেও চলবে, এমন কিছু তারা নেই। তাছাড়া কাকা তো বিশেষ কিছুই করছে না, কেবল চিত হয়ে শুয়ে আছে। এ খবর 2 ঘন্টা পরে দিলেও কোনো ক্ষতি হবে না। বাড়ির সংলগ্ন বাগানটা বেশ বিস্তৃত। মাঝে মাঝে আম, লিচু, গোলাপজামের গাছ, বাকিটা ফুলের গাছে ভরা। বিদেশি মরশুমি ফুলের শোভায় এখন বাগান যেন আলো হয়ে আছে। কোথাও এক রাশ পপি উগ্র রূপের ছটায় মৌমাছিদের আকর্ষণ করছে, কোথাও বা সুইট পির ঝাড় পরস্পর জড়াজড়ি করে সহস্র ফুলের প্রজাপতি ফুটিয়ে রেখেছে। জায়গায় জায়গায় 2-1টা চন্দ্রমল্লিকা কোঁকড়া মাথা দুলিয়ে নিষ্কলঙ্ক শুভ্র হাসি হাসছে যেন। কিন্তু এই সুন্দর ফুলে সাজানো বাগানের দিকে ভল্লুর নজর নেই। তার হাতে তলোয়ার, পেছনে ভক্ত অনুচর। ভল্লু অ্যাডভেঞ্চার খুঁজছে, কিন্তু এই ফুলের মরুভূমিতে সে অ্যাডভেঞ্চার পাবে কোথায়? অতএব বিমর্ষভাবে ভল্লু কয়েকটা ডালিয়া ফুলের পাপড়ি ছিঁড়ে চারিদিকে ছড়িয়ে দিল। কিন্তু কথায় বলে, ইচ্ছে থাকলে কি না হয়। ইচ্ছের জোর থাকলে জগতে কোনো জিনিসই দুষ্প্রাপ্য হয় না। শত্রুও আচমকা এসে দেখা দেয়। অবশ্য কল্পনার জোর থাকা চাই। ভল্লু শত্রুর খোঁজে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা চন্দ্রমল্লিকা গাছের সামনে এসে উপস্থিত হলো। গাঢ় লাল রঙের চন্দ্রমল্লিকা একটা কঞ্চির ঠেকনাতে ভর দিয়ে সগর্বে মাথা তুলে দাঁড়িয়ে আছে। ভল্লু কল্পনার চোখে দেখতে পেল, এ চন্দ্রমল্লিকা নয়, মহাপাপিষ্ঠ জমিদার। এর অত্যাচারে বাগানের অন্য সমস্ত ফুল ভয়ে জড়সড় হয়ে আছে। ওর রক্তচক্ষুর সামনে কাছেই একটি পর্টুলাক্কার ফুল বন্দিনী তরুণীর মতো মাটিতে ম্রিয়মান হয়ে পড়ে রয়েছে। উত্তেজনায় ভল্লুর চোখ জলজল করে জ্বলতে লাগলো। সে পায়তাড়া কষে একবার শত্রুর চারিদিক প্রদক্ষিণ করল, তারপর সেটার সামনে তলোয়ার উঁচিয়ে আস্ফালন করে কঠোর স্বরে বলল, ওরে নরাধম! উত্তেজিত হলেই ভল্লুর উচ্চারণ কিছুটা বিকৃত হয়ে পড়ত। তবে নরাধম কোনো জবাব দিল না, কেবল লাল চোখে তাকিয়ে রইল। গামা উৎসাহিতভাবে বলে উঠল, ওরে নরাধম, তুই জানিস আমি কে? আমি ভল্লু সর্দার, তোর জম। কিন্তু এত বড় দুঃসংবাদেও নরাধম এবারেও বিন্দুমাত্র বিচলিত হল না। শেষে ভল্লুই গর্জে উঠে বলল,
পাজি উল্লুক গাধা, এই তোর মুন্ডু কেটে ফেললুম। আর কথাটা বলেই সবেগে তলোয়ার চালালো। দুর্বিনীত নরাধমের মুন্ডু কেটে মাটিতে পড়ল। ভল্লু, সঙ্গে সঙ্গে পেছন থেকে গুরুগম্ভীর ডাক শুনে ভল্লুর খাত্রতেজের উত্তাপ এক মুহূর্তে নিভে গেল। সে ভয় পেয়ে ঘাড় বেঁকিয়ে দেখল কাকা রেগে গিয়ে মুখে এক রাশ বিরক্তি নিয়ে ভুরু কুঁচকে তার দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন। কাকাকে তাদের দিকে আসতে দেখেই ঝড়ের পূর্বাভাস বুঝে গামা কাপুরুষের মতো আগেই সরেছে। উপায় থাকলে ভল্লুও সরে পড়ত, কিন্তু কাকা এত কাছে এসে পড়েছেন যে পালানোর চেষ্টাই বৃথা। ভল্লু বুঝল কাল বৈশাখীর ঝড়টা তার মাথার উপর দিয়েই যাবে। কাকা সামনে এসে ভল্লুর কান ধরে বললেন, এটা কি করেছিস? ভল্লু উত্তর দিল না। বাগানের ফুল ছেঁড়া বারণ একথা সে বরাবরই জানে এবং সাধ্যমতো এই নিষেধ সে মেনেও এসেছে। তবে আজ যে কোন দুরন্ত কর্তব্যের তাড়নায় ওই ফুলটাকে সে বৃন্তচ্যুত করেছে তা কাকাকে সে কি করে বোঝাবে ভেবে পেল না। ফুলটা যে ফুল নয়, একটা মহাপাপিষ্ঠ নরাধম, এ কথা কাকা বুঝবেন কি করে? সকলের কল্পনা শক্তি সমান নয়। ভল্লু জানত কাকা বুঝবেন না। অরসিকে রসস্য মা নিবেদনং, অরসিককে রসের কথা বলা সত্যিই নিরর্থক। তার চেয়ে নীরব থাকাই ভালো। ভল্লু নীরব হয়েই রইল। কাকা ভল্লুর হাত থেকে তলোয়ারটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে দিয়ে আবারও বললেন, কেন ফুলটা ছিঁড়লি? ভল্লু এবারও জবাব দিল না। কাকা তখন তার কান ছেড়ে চুলের মুঠি ধরলেন, সজোরে নাড়া দিয়ে বললেন, পাজি উল্লুক গাধা, কতবার তোকে বারণ করেছি বাগানের ফুলে হাত দিবি না? কেন ছিঁড়লি? কেন ছিঁড়লি বল? বারবার একই প্রশ্নে ভল্লু উত্তক্ত হয়ে উঠল। তার ওপর চুলেও খুব ব্যথা লাগছিল। কাকার বজ্রমুষ্টি ক্রমে ক্রমে যেরকম দৃঢ়তর হচ্ছিল, তার মনে হলো হয়তো শেষ পর্যন্ত তার মাথার চুলগুলো কাকার মুঠোর মধ্যেই থেকে যাবে। অথচ কাকার হাবভাব দেখে সে এটাও বুঝেছে যে একটা কোনো উত্তর না পেলে কাকা শান্ত হবেন না। যন্ত্রণা থেকে বাঁচার তাড়নাতেই ভল্লুর মাথায় একটা বুদ্ধি গজালো। সে সজল চোখে চিঁ চিঁ করে বলল, কাকিমার জন্য ফুল তুলেছি। কি বললি? ভল্লুর কথাটায় ম্যাজিকের মতো কাজ হলো। কাকাও চমকে উঠে চুল ছেড়ে দিয়েই হাঁ করে চেয়ে রইলেন ভল্লুর দিকে। এতটা ভল্লুও আশা করেনি, কিন্তু যে পথে ভালো ফল পাওয়া গিয়েছে সে পথে চলাই ভালো। সে মাটিতে পড়ে থাকা ফুলটা সযত্নে তুলে নিয়ে আবারও আস্তে আস্তে বলল, কাকিমার জন্য ফুল তুলেছি। কাকিমা বললেন। কি বললেন? কাকার জেরায় পড়ার ইচ্ছে ভল্লুর আদৌ ছিল না, বিশেষত সামনাসামনি মিথ্যে ধরা পড়ার সম্ভাবনা যখন যথেষ্ট রয়েছে। বড়দের মহৎ দোষ, তারা বাস্তবের সঙ্গে প্রত্যেকটি কথার অক্ষরে অক্ষরে মিল না দেখতে পেলেই চটে যায়। কল্পনা বলে যে ঐশ্বরিক শক্তি মাথার মধ্যে আছে, তার সদ্ব্যবহার করতে তারা মোটেই চায় না। ভল্লু কাকার প্রশ্নটা এড়িয়ে গিয়ে বলল, কাকিমা ফুল বড় ভালোবাসেন। রোজ খোপায় 3-5টা ফুল পড়েন, তাই। কাকা অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। আর দেরি করা ঠিক হবে না বুঝেই ভল্লু চলে যাচ্ছিল। কাকা পেছন থেকে ডাকলেন, ভল্লু শোন। আর কাকিমা তোমায় ডাকছিল, আর তুমি কোথায় আছো দেখতে বলল। ভল্লু শোন। ভল্লু খানিক দূর এগিয়ে গিয়েছিল। সেখান থেকেই ঘাড় বেঁকিয়ে কথাটা ছুঁড়ে দিয়েই ছোট ছোট পায়ে দৌড় লাগাল। বাগানের নৈরিত কোণে একটা বড় আম গাছের সবচেয়ে নিচু ডালে ভল্লুর স্থায়ী আড্ডা ছিল। মোটা ডালটা মাটির সমান্তরাল কাণ্ড থেকে বের হয়ে গিয়েছিল।
তার ডগার দিকে বসে দোল দিলে ডালটা অল্প অল্প দুলত। এই ডালের ডগায় বসে একটা বড় রকম দোল দিয়ে অশান্ত মন নিয়ে বসল ভল্লু। গামা এতক্ষণ নিরুদ্দেশ ছিল, এখন যেন কিছুই হয়নি এমনভাবে ল্যাজ নাড়তে নাড়তে গাছের তলায় এসে বসল। ভল্লু একবার তিরস্কারের চোখে তাকালো তার দিকে। তার অনুচর হয়েও গামা ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল বলে ভল্লুর মনে খুব লেগেছিল। ভল্লু সেই ডালের ডগায় বসে ভাবতে লাগল। তার মনে হলো প্রদীপের নিচেই অন্ধকার। দুষ্টের দমনব্রত গ্রহণ করে ভল্লু চারিদিকে দুষ্টু লোক খুঁজে বেড়াচ্ছে, অথচ দুষ্টু, অত্যাচারী, দুর্বৃত্ত বলতে যা কিছু বোঝায় তার মূর্তিমান প্রতিমূর্তি ভল্লুর সামনেই হাজির রয়েছে। এতক্ষণ এটা সে দেখতে পায়নি কেন কে জানে। তার মনে হলো তার কাকার মতো মহা পাপিষ্ঠ নরাধম পৃথিবী খুঁজে আর কোথাও পাওয়া যাবে না বলেই তার স্থির বিশ্বাস। শুধু আজকের এই ঘটনার জন্য নয়, কাকা যে একজন বিশুদ্ধ পাষণ্ড এটা তার অনেক দিন আগেই জানা উচিত ছিল। প্রথমত তিনি ডাক্তার। ডাক্তারেরা যে জাতি বর্ণ নির্বিশেষে বদ লোক এ কথা ছোটরা কে না জানে, লিলি পর্যন্ত জানে। ভল্লুর সামান্য একটু পেটের অসুখ হতে না হতে কাকা তার সমস্ত প্রিয় খাবার বন্ধ করে এমন সব বাজে, তেতো, কড়া ওষুধ ও পথ্যের ব্যবস্থা করেন যে সে কথা মনে করলেই এখনো অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসতে চায় ভল্লুর। তারপর তিনি একজন কঠোর ব্রহ্মচারী, মাথায় একটি ছোট টিকি আছে। ভোর 5টা বাজতে না বাজতে তিনি শয্যা ত্যাগ করে স্নান করেন। তারপর ঠাকুর ঘরে ঢুকে এমন জোরে কাঁসর ঘণ্টা বাজাতে আরম্ভ করেন যে পাড়া ত্রিসীমানার মধ্যে আর কারও ঘুমোনোর উপায় থাকে না। শুধু তাই নয়, নতুন বউ হয়ে আসা কাকিমার সঙ্গে তাঁর দুর্ব্যবহারের কথা মনে করলেও সহজেই বোঝা যায় কাকা কতটা খারাপ মানুষ। তার কর্তব্য, নৈতিকতা বলে যে কিছুই নেই সেই সম্বন্ধে আর সন্দেহই থাকে না। বিয়ের আগে বাড়ি শুদ্ধ লোকের সাথে কাকার কথা কাটাকাটি, বকাবকি চলেছিল, এ কথা ভল্লুর বেশ মনে আছে। তারপর শেষ পর্যন্ত কাকা হাঁড়ির মতো মুখ করে বিয়ে করতে গেলেন। কিন্তু বিয়ে করে এসে তিনি অন্দরমহলে যাওয়া একেবারে ত্যাগ করেছেন। এই নিয়ে বাড়িতে অশান্তির শেষ নেই। ভল্লুর মার সাথে তার কাকার প্রায়ই বাগবিতণ্ডা হয়। কাকা বায়োস্কোপের দুষ্টু জমিদারের মতো তির্যক হাসি হেসে বলেন, আমি তো আগেই বলে দিয়েছিলাম। অথচ ভল্লু জানে তার কাকিমা খুব ভালো মানুষ। এতদিন তার সাথে ঘনিষ্ঠভাবে মিশে ভল্লুর তা বুঝতে বাকি নেই। লজেন্স কেনার জন্য পয়সার প্রয়োজন হলেও তিনি চুপি চুপি তাকে পয়সা দেন। এমনকি চোরাই মাল তাঁর কাছে গচ্ছিত রাখলে তিনি কাউকে বলেও দেন না। একবার কতগুলো ডাঁশা কুল ও কাসুন্দি তাকে রাখতে দিয়েছিল ভল্লু। একটা কুল বা এক বিন্দু কাসুন্দিও আত্মসাৎ করেননি কাকিমা। এমন গুণবতী নারী আজকালকার দিনে কোথায় পাওয়া যায়? অন্তত ভল্লুর জানাশোনার মধ্যে এমন আর দ্বিতীয় নেই। এত ভালো কাকিমাকে কাকা অবহেলা করেন। আর শুধু অবহেলা করলেও ক্ষতি ছিল না, উপরন্তু তিনি কাকিমার ওপর যে অন্যায় অত্যাচার করেন তাও সহজেই বোঝা যায়। আগে দু একবার কাকিমাকে বালিশে মুখ গুঁজে ফুঁপিয়ে কাঁদতে শুনে ভল্লুর ঘুম ভেঙে গিয়েছে। আজ সে কাকিমার চোখে জল দেখেছে। এসব কি মিছিমিছি? ভল্লুর দৃঢ় ধারণা জন্মালো কাকা সুযোগ পেলেই এসে কাকিমার কান মোলে চুল ধরে ঝাঁকানি দিয়ে যান, নয়তো কাকিমা অকারণে কাঁদবেন কেন? যেদিক দিয়েই দেখা যাক, কাকার মতো দুর্নীতিপরায়ণ দুষ্টু লোক আর নেই। দুষ্টের দমন ব্রত পালন করতে হলে আগে কাকাকে দমন করতেই হবে। কিন্তু প্রশ্ন হলো, সে দমন করবে কিভাবে? ভল্লু ভাবে, দড়ি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে দেওয়া বা তরোয়াল দিয়ে মুন্ডুচ্ছেদ করা কিছুতেই সম্ভব নয়।
আমার জীবনের সব সুখ শান্তি তাহলে চিরকালের জন্য নষ্ট হয়ে যাবে। শেষে কাকা হয়তো রেগে গিয়ে আমাকে সারা জীবন ধরে ভাত ডালের বদলে কাঁদালের ঝোল আর ওই বোতলের তেতো ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করবে। না, সেটা করে লাভ নেই। তাহলে কি করা যায়? ভাবতে থাকে ভল্লু। এক মনে কাকাকে জব্দ করার উপায় ভাবতে থাকে সে। অনেকক্ষণ চোখ মুখ কুঁচকে চিন্তা করেও কাকাকে জব্দ করার কোনো সহজ রাস্তাই আবিষ্কার করতে পারে না সে। শেষে ডাল থেকে নেমে চিন্তা করতে করতে ভল্লু ধীরে ধীরে বাড়ির দিকে চলল। গামা এতক্ষণ গাছের তলায় লম্বা হয়ে ঘুম দিচ্ছিল, এখন উঠে ডন দেবার ভঙ্গিতে আলস্য ভেঙে প্রভুর অনুগামী হল। সেই চন্দ্রমল্লিকা ফুলটা এতক্ষণ ভল্লুর হাতেই ছিল। অন্যমনস্কভাবে সে তার গোটা কয়েক পাপড়ি ছিঁড়ে ফেলেছিল, তবু ফুলের সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে যায়নি। বাড়িতে পৌঁছে ভল্লু কিছুক্ষণ উদাসীনভাবে তার দিকে তাকিয়ে রইল। তারপর অনিচ্ছা নিয়েই কাকিমার ঘরের উদ্দেশ্যে চলল। বাড়ি তখনও নিঃশব্দ, সবাই বিশ্রাম নিচ্ছে। কাকিমার দরজা পর্যন্ত পৌঁছে ভল্লু থমকে দাঁড়িয়ে পড়ল। কাকার কণ্ঠস্বর। কাকা চাপা অথচ উদাস স্বরে কথা বলছেন। ভল্লু দরজার বাইরে দেয়ালের সঙ্গে একেবারে সেঁটে গিয়ে শুনতে লাগল। কাকা বলছেন, সংসারে আমার রুচি নেই, আমি একলা থাকতে চাই। ছোটবেলা থেকেই প্রতিজ্ঞা করেছিলাম স্ত্রীলোকের সংসর্গে আসব না, কারণ দেখেছি যারা স্ত্রীলোকের প্রলোভনে পড়ে সংসারে জড়িয়ে পড়েছে তাদের দ্বারা আর কোনো বড় কাজ হয় না। তবে বিয়ে করেছিলে কেন? দাদা আর বৌদির কথা এড়াতে পারলুম না, তাই বিয়ে করতে হয়েছে। তাদের সঙ্গে শর্ত ছিল যে বিয়ে করেই আমি খালাস, তারপর আমার আর কোনো দায়িত্ব থাকবে না। কিন্তু এখন দেখছি তাঁরা আমায় ঠকিয়েছেন, শর্তের কথা তাঁদের মনে নেই। কিন্তু সে যাক, একটা কথা তোমায় বলে দিই, মনে রেখো, আমার কাছে তোমার কোনো দিন কিছুর প্রয়োজন হবে না। সুতরাং আমাকে ডাকাডাকি করে মিছে উত্ত্যক্ত করো না। আমি তো তোমাকে ডাকিনি। ভল্লু দেখল তার এবার সেখান থেকে সরে পড়ার সময় এসে গেছে, নইলে সে এবার বিপদে পড়বে। অতএব সে ধীরে ধীরে নিচে চলল। তার সামান্য একটা কথার সূত্র ধরে কাকা কাকিমাকে বকা দিচ্ছেন। এখনই হয়তো সাক্ষী দেওয়ার জন্য তার ডাক পড়বে। কাকার মতো খারাপ লোকের কাছ থেকে দূরে থাকাই নিরাপদ। সিঁড়ি দিয়ে নামতে নামতে ভল্লু শুনতে পেল তার মা নিজের ঘর থেকে বের হয়ে কাকাকে উদ্দেশ্য করে বলছেন, ও মা, এ কি গো, সন্ন্যাসী ঠাকুর একেবারে বউয়ের ঘরে ঢুকে পড়েছে যে। নিচে নেমে ভল্লু দেখল বাড়ির ঝি বামা ভীষণ চেঁচামেচি শুরু করে দিয়েছে। ও একগাছা ঝাঁটা নিয়ে গামাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। কোথায় গেল? কোথায় গেল? গামা গেলটা কোথায়? ওই বেটা গামার একদিন কি আমার একদিন। আমি দিব্যি ভাড়ার ঘরের দাওয়ায় রোদ্দুরে শুয়ে ঘুমুচ্ছিলুম, মুখখানা হা হয়েছিল বুঝি। এর মধ্যে বেটা গামা কোত্থেকে এসে আমার মুখের ভেতরে জিভ ঢুকিয়ে আল জিভ অব্দি চেটে দিয়ে গেছে। মেঘো ছি 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 ছি, অত ছাড়া কুকুর, তাই আজ তোকে হাতের সামনে, তোকে আমি দেখাচ্ছি মজা। গেলটা কোথায়? ওই বেটা গামা গেলটা কোথায়? বামা গামার উদ্দেশ্যে যেসব বিশেষণ নিক্ষেপ করছে তা শুনলে কুকুরেরও কান লাল হয়ে ওঠে। ভল্লুও নিঃশব্দে গামাকে খুঁজতে আরম্ভ করল। তবে বামার আলজিভ চেটে নেওয়া যে গামার অন্যায় হয়েছে তাতে সন্দেহ নেই। কিন্তু তবু সব দোষ কি গামার? বামাই বা হাঁ করে ঘুমোয় কেন? আর গামার গলায় একটা বকলেস থাকলে তো এমন ব্যাপার ঘটতেই পারত না। গামাকে তখন স্বচ্ছন্দে বেঁধে রাখা যেত। তাছাড়া বাড়ির লোকেরও দোষ আছে, শুধু শুধু গামার দোষ দিয়ে তো লাভ নেই। তারা একটা বল কিনে দেয়নি কেন? খুঁজতে খুঁজতে বাইরের ঘরে কাকার তক্তপোষের তলায় গামাকে আবিষ্কার করল ভল্লু।
গামা ঘুমের ভান করে এক চোখ একটু খুলে মিটিমিটি তাকাচ্ছিল। সে ভল্লুকে দেখে বেরিয়ে এলো। ভল্লু গামার কান মলে দিয়ে শাসন করে চাপা স্বরে বলল, পাজি কোথাকার, আমার মুখ এঁঠো করে দিয়েছিস কেন? মজা দেখাচ্ছি, দাঁড়া, এবার থেকে তোকে বেঁধে রাখবো। গামা ল্যাজ দুলিয়ে কাতরতা প্রকাশ করল। ভল্লু কিন্তু শাসনে কঠোর। খানিকটা ছেঁড়া কাপড়ের পাড় সে অন্য প্রয়োজনে জোগাড় করেছিল। এখন তা পকেট থেকে বের করে সেটা গামার গলায় বাঁধতে যাবে, এমন সময় হঠাৎ কাকার বিছানার উপর বালিশের পাশে একটা জিনিস দেখে তার চোখ আটকে গেল। কাকার হাত ঘড়িটা রয়েছে, ঘড়িতে চামড়ার ব্যান্ড শুদ্ধ রিস্টওয়াচ সে আগে দেখেনি এমন নয়, বহুবার দেখেছে, কিন্তু এখন তার মুগ্ধ চোখ ওই জিনিসটার উপর নিশ্চল হয়ে রইল। এক পা করে এগিয়ে গিয়ে সন্তর্পণে ভল্লু সোনার ঘড়িটি হাতে তুলে নিল। তারপর ঘড়ি থেকে বকলেস আলাদা করার চেষ্টা করল, কিন্তু কৃতকার্য হল না। তখন ভল্লু একবার দরজার দিকে তাকিয়ে ঘড়ি শুদ্ধ বকলেস গামার গলায় পরিয়ে দিল। দিব্যি মানিয়েছে। ঘড়িটা গামার লোমে ঢাকা পড়ে গিয়েছে, দেখা যায় না। ভল্লু কাঁপা হাতে কাপড়ের পাড় বকলেসে বেঁধে অনিচ্ছুক গামাকে টানতে টানতে বেরিয়ে পড়ল। কাকা তখনও ফেরেননি, বোধহয় মার সাথে তর্ক করছেন। এই অবসরে ভল্লু বাগান অতিক্রম করে রাস্তায় গিয়ে পড়ল। ভল্লু যখন গামাকে নিয়ে বেরিয়ে বাড়ি ফিরল, তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গিয়েছে। ঘোরাঘুরির ফলে খুব খিদে পেয়েছিল। ভল্লু গামাকে একটা নিরিবিলি জায়গায় বেঁধে রেখে বাড়ির ভেতর প্রবেশ করল। বাড়িতে ঢুকতেই মাংস রান্নার সুগন্ধ তার নাকে প্রবেশ করল। সে শটান রান্নাঘরে গিয়ে বলল, মা, খিদে পেয়েছে। বলে একটা পিঁড়ি পেতে বসে গেল। মা মাংস ও রুটি তার সামনে ধরে দিলেন। এক মনে খেতে খেতে ভল্লু শুনতে পেল বাড়িতে একটা কিছু গন্ডগোল চলছে। সে উৎকর্ণ হয়ে শুনল কাকা চাকরদের ধমকাচ্ছেন। কোথায় গেল সোনার ঘড়িটা? তোরা দেখিনি বললেই হবে? একবার সোনার ঘড়ি কথাটা শুনতে পেয়েই ভল্লুর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তারপরেই বামাঝি রান্নাঘরের দরজার কাছে এসে উবু হয়ে বসে ভারী গলায় বলল, জানো তো বড় মা, এটা না ওই দারোয়ান বেটার কাজ। আমি বলে দিলুম বড় মা, তুমি মিলিয়ে নিও। ও ছাড়া এত বুকের পাটা আর কারো নেই গো। কেন রে, কি হয়েছেটা কি? আর ঠাকুরপো এত চেঁচাচ্ছে কেন? কি অনাছিষ্টি কাণ্ড বড় মা! ছোট দাদাবাবুর বিছানার ওপর থেকে সোনার ঘড়ি চুরি গেছে গো। আমি তো বাপু 12 বাড়ি মারাই নে, সবাই জানে সেটা। রান্নাঘরের কাজ শেষ করে বাসন মেজে কাপড় কেচে উঠোন ঝাড় দিতেই বলি বেলা কেটে যায়, তা বাইরে যাব কখন? শোনো বড় মা, 11 বছর ধরে এ বাড়িতে রয়েছি, একটা কুটো হারিয়েছে কেউ বলতে পারবে না। এটা ওই ঝাঁটা খেগো দারোয়ানের কাজ। আমি বলছি শোনো, মালিকের সোনার ঘড়িতে হাত দিতে গেছে, বলিহারি সাহস। দারোয়ানের সঙ্গে বামার চির শত্রুতা। ভল্লুর মা রান্না করছিলেন, বামার সাফাই শুনতে পেলেও উত্তর দিলেন না। ভল্লুর মুখ দেখে মনের অবস্থা বোঝা গেল না, কিন্তু তার গলায় মাংসের টুকরো আটকে যেতে লাগলো। সে অতি কষ্টে আরো কিছুটা খেয়ে উঠে পড়ল। পাতে পড়ে থাকা মাংস ও হাড় বাটিতে নিয়ে ধীরে সুস্থে রান্নাঘর থেকে বেরিয়ে গেল সে। প্রতিদিন দুবেলা নিজের উচ্ছিষ্ট প্রসাদ সে নিজের হাতে গামাকে খাওয়াতো। গামাকে খাওয়াতে খাওয়াতে ভল্লু শুনল কাকার কণ্ঠস্বর ও মেজাজ ক্রমাগত বেড়ে চলেছে। পুলিশে খবর দেব আমি। পুলিশ আসলে তোদের সব কটাকে হাতে কড়া পরিয়ে নিয়ে যাবে, দেখে নিস। হ্যাঁ, তাই তো দিতে হবে এবার দেখছি। ভল্লু শুনতে পেল কাকা পুলিশে খবর দেবেন বলে চাকরদের ভয় দেখাচ্ছেন। বাবাও সেই সঙ্গে যোগ দিয়েছেন।
চাকরেরা ভয়ে আড়ষ্ট ও নির্বাক হয়ে আছে। ব্যাপার অতিশয় গুরুতর হয়েছে। ভল্লু নিজের কর্তব্য স্থির করে ফেলল। গামার খাওয়া শেষ হলে সে তাকে নিয়ে গুটি গুটি কাকার ঘরের দিকে এগিয়ে গেল। ওদিকের বারান্দায় চেঁচামেচি চলছে, এদিকে কেউ নেই। ভল্লু এপাশ ওপাশ তাকিয়ে কাকার ঘরে ঢুকে পড়ল। ঘরটা অন্ধকার। ভল্লু অন্ধকারে লুকিয়ে তাড়াতাড়ি গামার গলা থেকে ঘড়ি ও বকলেস খুলে ফেলার চেষ্টা করল, কিন্তু বকলেস গামার গলায় এঁটে গিয়েছে। বোধহয় মাংস খেয়ে গামা মোটা হয়ে গেছে। ভল্লু অনেক চেষ্টা করেও বকলেস খুলতে পারল না। যতই তাড়াতাড়ি খোলার চেষ্টা করে ততই হাত জড়িয়ে যায়। এদিকে সময় খুব কম, এক্ষুনি হয়তো কেউ ঘরে এসে ঢুকবে। দাঁড়াও না, পুলিশকে আসতে দাও দাদা। দেখবে তখন যে নিয়েছে সে ঠিক বাপ বাপ করে বলে দেবে, চুরি করা বেরিয়ে যাবে। ত্রস্ত ভল্লু কি করবে ভাবছে, এমন সময় খুব কাছে কাকার গলা শুনে সে চমকে উঠল। সর্বনাশ! মুহূর্তের মধ্যে সে গামাকে তুলে কাকার বিছানায় লেপের তলায় চাপা দিল। তারপর ঘরের সবচেয়ে অন্ধকার কোণে গিয়ে দাঁড়াল। কিছুক্ষণ রুদ্ধশ্বাসে কেটে গেল। কাকা কিন্তু ঘরে প্রবেশ করলেন না, বকতে বকতে অন্যদিকে চলে গেলেন। এইবার ভল্লুর সমস্ত সাহস হঠাৎ তাকে ছেড়ে চলে গেল। তার যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো। চুরি ব্যাপারটা আপাত লোভনীয় বটে, কিন্তু মনের শান্তি যে সম্পূর্ণ নষ্ট করে দেয় সেটা বুঝতে তার আর বাকি রইল না। কাকার কণ্ঠস্বর দূরে চলে গেলে ভল্লু ঘর থেকে বের হয়ে পড়ল। গামা রয়ে গেল কাকার লেপের তলাতেই। তারপর আর কোনো দিকে না তাকিয়ে একেবারে দোতলায় নিজের শোবার ঘরে গিয়ে উপস্থিত হলো ভল্লু। ঘরে ঢুকেই জুতো মোজা ও গরম জামা খুলতে লাগলো শুয়ে পড়বে বলে। কাকিমা ঘরে ছিলেন, তাকে দেখে জিজ্ঞেস করলেন, কি রে, আজ পড়তে বসলি না বলল? এক্ষুনি শুতে চলে এলি যে? বড্ড ঘুম পাচ্ছে। কথাটা বলেই ভল্লু লেপের ভেতরে ঢুকে পড়ল। ওদিকে গামাও কাকার নরম বিছানায় লেপের মধ্যে শোয়ার ব্যবস্থা দেখে নিঃশব্দে পরম পরিতৃপ্তির সাথে কুণ্ডলি পাকিয়ে ঘুমের আয়োজন করল। ভল্লু ঘুমিয়ে পড়েছিল। প্রায় 2-3 ঘন্টা ঘুমানোর পর হঠাৎ একটা বিরাট গর্জন শুনে তার ঘুম ভেঙে গেল। কাকিমাও ইতিমধ্যে খাওয়া দাওয়া শেষ করে তার পাশে এসে শুয়েছিলেন। তিনিও চমকে উঠলেন। ঘরে আলো জ্বলছিল। ভল্লু চোখ মেলে দেখল কাকার রুদ্রমূর্তি ঠিক খাটের পাশেই দাঁড়িয়ে আছে, হাতে একটা মোটা লাঠি। ভল্লু প্রথমটা কিছুই বুঝতে পারল না। তারপর তার সব কথা মনে পড়ে গেল। কাকা তখনও বলে চলেছেন, ভুলো, বেরিয়ে আয় শিগগির লেপ থেকে, আজ তোকে দেখ কি করি। ভুলো! ভল্লুর মাথা এতক্ষণ লেপের বাইরে ছিল, এখন তা ভেতরে অদৃশ্য হয়ে গেল। সে কাকিমার বুকের কাছে ঘেঁষে শুল। রাত তখন মাত্র 10টা। ভল্লুর মা বাবা শুতে গেলেও ঘুমিয়ে পড়েননি। তাঁরা চেঁচামেচি শুনে তাড়াতাড়ি বেরিয়ে এলেন। মা ঘরে ঢুকে জিজ্ঞেস করলেন, আহা, কি হয়েছে ঠাকুরপো? কি হয়েছে? হয়েছে আমার মাথা। ভুলো, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছে। কি করেছে ভল্লু? কি করেছে? ওর ওই হতভাগা কুকুরটাকে আমার বিছানায় শুইয়ে রেখেছিল। শুতে গিয়ে দেখি লক্ষ্মী ছাড়া পেট রোগা কুকুর লেপ বিছানা সর্বনাশ করে রেখেছে, বমি করে সব ভাসিয়ে দিয়েছে। এ বাবা! শুধু কি তাই, কুকুরটাকে ঘাড় ধরে তুলতে গিয়ে দেখি তিনি আমার রিস্টওয়াচ গলায় পড়ে বসে আছেন। সে কি রে, কি বলছিস? বোঝো কাণ্ড। ঘরের বাইরে বাবা হো হো করে হাসছেন, মা হাসছেন। লেপের মধ্যে কাকিমার সারা শরীরও চাপা হাসির আবেগে ফুলে ফুলে দুলে দুলে উঠতে লাগল। ভল্লু এতটা অপ্রস্তুত আগে কখনো হয়নি। দেখল কাকাও তারই মতো অপ্রস্তুত হয়েছেন এই হাসিতে। তবে কারণটা অন্য।
কাকা আবারও বলে উঠলেন, তোমাদের তোমাদের হাসি পাচ্ছে? ওই ঘড়ির জন্য চাকরগুলোকে শুধু মারতে বাকি রেখেছি। ভাগ্যে পুলিশে খবর দেওয়া হয়নি, নয়তো কেলেঙ্কারির এক শেষ হতো। পুলিশ এসে দেখতো কুকুরের গলায় ঘড়ি বাঁধা রয়েছে। না না না, এসব হাসির কথা নয়। ভুল ওর বজ্জাতি বন্ধ করা দরকার। তা বেশ তো, কাল সকালে না হয় ওকে শাসন করো। না বৌদি, সে হবে না। তুমি ওকে এখনই লেপের ভেতর থেকে বার করে আনো। কেন? তুমি আনো না। না না, তুমি ওকে বিছানা থেকে বার করে আনো, তারপর আমি। কেন বলো তো? বিছানা ছুঁলে কি তোমার জাত যাবে? না না, মানে আচ্ছা ঠিক আছে, বেশ, কাল সকালেই হবে। দরজার দিকে এক পা বাড়িয়ে কাকা দাঁড়ালেন। কিন্তু আমার বিছানা, আমি আজ শোবো কোথায়? তা বিছানা কি একেবারেই গেছে? শুধু বিছানা? সে ঘরে ঢোকে কার সাধ্য? হ্যাঁ তাই তো। হ্যাঁ, বাড়িতে তো আর লেপও নেই। তাহলে তো তোমাকে এই ঘরেই শুতে হয়, তাই না? এত রাত্রে ঠাট্টা ভালো লাগে না বৌদি। একটা লেপ বার করে দাও, বৈঠকখানায় ফরাসের ওপরেই শুয়ে থাকবো। আর তো লেপ নেই গো। নেই মানে? একখানা বাড়তি ছিল, সেটা তো তুমি গায়ে দিচ্ছিলে। এবার বলো তো আর আমি কোথায় পাবো? এ তোমার দুষ্টুমি, জানো তো। আসল কথা দেবে না। উফ, এই মেয়ে মানুষ জাতটা। বেশ, র্যাপার গায়ে দিয়েই শোবো। ছি ঠাকুরপো, ছেলে মানুষই করো না। আজ এই ঘরেই শো। এই শীতে কেবল কাঁথা গায়ে দিয়ে শুলে অসুখে পড়বে যে। তা হোক। লক্ষ্মী ভাই আমার, আজ রাতটা শো। আমি ভল্লুকে আমার বিছানায় নিয়ে যাচ্ছি। না। হ্যাঁ গো ঠাকুরপো, তুমি সব বিষয়ে এত বুদ্ধিমান, এত বিচক্ষণ, আর এই সামান্য বিষয়ে এত অবুঝচ্ছ। ধর্মে কর্মে তোমার এত নিষ্ঠার, আর যাকে মন্ত্র পড়ে বিয়ে করেছ তাকে হেনস্থা করলে যে পাপ হয়, এটা তুমি বুঝতে পারো না? সে দোষ আমার নয়, তোমাদের। আমি বিয়ে করতে চাইনি। বেশ, দোষ আমাদের। আমি ঘাট মানছি, কিন্তু কিন্তু বউ তো কোনো দোষ করেনি। কাকা উত্তর দিলেন না। হাত ছাড়িয়ে দ্রুত পায়ে বেরিয়ে চলে গেলেন। তিনি চলে গেলে মা কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর একটা নিঃশ্বাস ফেলে বললেন, মায়া, জেগে আছো নাকি? হ্যাঁ গো। মা আর কিছু বললেন না। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে চলে গেলেন। চারিদিক থেকে এই দীর্ঘ নিঃশ্বাস ফেলাফেলি দেখে ভল্লুর কাকার প্রতি ভয়টা অনেকটা কেটে গেল। সে লেপের ভেতর থেকে মাথা বের করল। দেখল কাকিমা আলোর দিকে তাকিয়ে আছেন। তার দুই চোখ জলে ভেসে যাচ্ছে। কাকার নিষ্ঠুরতার জন্যই যে কাকিমা কাঁদছেন তাতে আর কোনো সংশয় নেই। ভল্লু বিছানায় উঠে বসল। কাকিমা? কি? কাকা নরাধম, তাই না? কাকা কারুর কথা শোনে না। মার কথা শোনে না, বাবার কথা শোনে না, তোমারও কথা শোনে না, খালি আমাকে বকে। কাকা নরাধম। ঘুমো বললো, অনেক রাত হয়েছে। কাকিমা তার কথায় সায় দিলেন না। তাকে কোলের কাছে টেনে নিয়ে ভাঙা ভাঙা গলায় কটা কথা বলেই চুপ করে গেলেন। ভল্লু কাকিমার কথায় শুয়ে পড়ল বটে, কিন্তু তার ঘুম এলো না। কাঁচা ঘুমের ওপর কাকার ওই রকম উগ্র অভিযানে তার ঘুম চটে গিয়েছিল। সে চুপ করে শুয়ে ভাবতে লাগল। ক্রমে 11টা বেজে গেল। তবু ভল্লুর চোখে ঘুম নেই। সে চিন্তা করেই চলেছে। কাকিমা অনেকক্ষণ জেগে থেকে মাঝে মাঝে বুক ভাঙা নিঃশ্বাস ফেলতে ফেলতে শেষে বোধহয় ঘুমিয়ে পড়েছেন। ভল্লু একবার ঘাড় ফিরিয়ে দেখল তাঁর চোখ বন্ধ। তিনি শান্তভাবে নিঃশ্বাস ফেলছেন। কাকিমার মুখের দিকে তাকিয়ে ভল্লুর কাকার ওপর রাগ বিদ্বেষ আরও বেড়ে গেল। ডাকাত সর্দারের আর কত সহ্য হয়? আজ দুপুর থেকে যে অমানুষিক অত্যাচার তার ওপর হয়েছে তা না হয় সে সহ্য করেছে। তার সাধের তলোয়ারটা ভেঙে ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে, তবুও সে কিছু বলেনি। কিন্তু কাকিমার প্রতি নিষ্ঠুরতা তো নারী নির্যাতন। এটা সে কি করে বরদাস্ত করবে?
ভল্লুর ক্ষুদ্র প্রাণের সমস্ত শেভেলরি পতাকা উঁচিয়ে খাড়া হয়ে উঠল। ভল্লু ঠিক করল তার প্রাণ গেলে যাবে, কিন্তু কাকাকে সে শাসন করবেই। কিন্তু প্রতিহিংসার কল্পনায় রাত জাগা যত সহজ, কল্পনাকে কাজে পরিণত করা তত সহজ নয়। উপায় চিন্তা করতে করতে ভল্লুর ক্ষুদ্র মস্তিষ্ক ফেটে যাওয়ার উপক্রম হল। অবশেষে দীর্ঘ জটিল চিন্তার পর ভল্লু সিদ্ধান্তে উপনীত হল। তার ঠোঁটে একটু হাসি দেখা দিল। কাকা কাকিমার ওপর অত্যাচার করেন বটে, কিন্তু দূর থেকে। এর প্রকৃত কারণ তিনি কাকিমাকে ভয় করেন। বাড়ির মধ্যে কাকা কেবল কাকিমাকেই ভয় করেন। প্রমাণ, কাকিমা এ বাড়িতে আসার পর থেকে কাকা নিজের ঘর ছেড়ে পালিয়েছেন। এমনকি বিছানা স্পর্শ করার সাহস পর্যন্ত তার নেই। মুখে তিনি যতই বীরত্ব প্রকাশ করুন না কেন, কাকিমার ভয়ে তিনি সর্বদা সন্ত্রস্ত হয়ে আছেন। নয়তো বাড়ি শুদ্ধ লোকের এত সাধ্য সাধনা সত্ত্বেও তিনি কাকিমার সংস্পর্শে আসতে রাজি হন না কেন? এমন ক্ষেত্রে কাকাকে জব্দ করার একমাত্র উপায় একটা আছে বই কি। উপায়টা ভেবেই ভল্লুর মুখের হাসি আরো বিস্তার লাভ করল। সে ধীরে ধীরে বিছানা থেকে নামল। কাকিমা জাগলেন না। ঘড়িতে 12টা বাজল। বিছানা ও লেপের তপ্ত আয়েশ ত্যাগ করতে তার কষ্ট হলো, কিন্তু কর্তব্য পালন করতে ভল্লু কখনোই কোনো সময়েই বিমুখ নয়। সে নিঃশব্দে ঘর থেকে বের হলো। বাড়ি অন্ধকার। কোন অদৃশ্য স্থান থেকে একটা মটমট শব্দ আসছে, যেন কে অন্ধকারে বসে আঙুল মটকাচ্ছে। ভল্লুর বুক দুরদুর করে উঠল। সে কিছুক্ষণ 2 মুঠি শক্ত করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ মন দিয়ে আওয়াজটা শোনার পর সে বুঝতে পারল শব্দটা অপ্রাকৃত নয়। একটা দরজার তক্তায় পোকা গর্ত করছে। ভলু নিশ্চিন্ত হয়ে ধীরে ধীরে এতক্ষণ আটকে রাখা নিঃশ্বাস ছাড়ল। কিন্তু ভয় বস্তুটা এমনই যে বাস্তব অবাস্তবের অপেক্ষা রাখে না। অন্ধকারে নিজের পায়ের শব্দ আতঙ্কের সৃষ্টি করে। ভল্লুর প্রবল ইচ্ছে হলো ফিরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। মনে হলো কাকাকে শাসন করে আর কাজ নেই তার। কিন্তু পরক্ষণেই সে দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, আমি ভল্লু সর্দার, আমি কাউকে ভয় করি না, কিছুতেই ভয় পাই না। তবুও চোখ দুটো চেপে বন্ধ করে ভল্লু সিঁড়ি দিয়ে নিচে নেমে চলল। নিতান্ত পরিচিত পথ, তাই কোনো দুর্ঘটনা ঘটল না। অবশেষে শীতে কাঁপতে কাঁপতে সে বৈঠকখানার দরজায় উপস্থিত হল। ঘরে মৃদু আলো জ্বলছে। ভল্লু দেখল আপাদমস্তক একটা কাঁথা মুড়ি দিয়ে কাকা প্রায় গামার মতোই কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছেন। ভল্লু কাকার গা ঠেলে ডাকল, কাকা, কাকা। হ্যাঁ, কে 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 কে? আমি। কি হয়েছে রে? কাকিমার খুব অসুখ করেছে, তুমি শিগগিরই চলো। কি হয়েছে? এবার ভল্লু বিপদে পড়ল। রোগের লক্ষণ সম্বন্ধে সে আগে চিন্তা করেনি। অথচ কাকা ডাক্তার, তাকে বাজে কথা বলে ঠকানো যাবে না। আগে কয়েকবার কাল্পনিক রোগের কথা বলে ভল্লু ধরা পড়ে বিপদে পড়েছে। তবে এখন একটু ভাবতেই হঠাৎ তার একটা রোগের কথা মনে পড়ে গেল। কয়েক মাস আগে লিলির ওই রোগ হয়েছিল। সান্টোনিন দেওয়ার পর সে একটু সুস্থ বোধ করেছিল। লিলির যে রোগ হয়েছিল তা কাকিমার হতে বাধা নেই, আর বিশেষ করে যখন দুজনেই মেয়ে মানুষ। ভল্লু ঢোক গিলে বলল, দাঁত কিড়বিড় করছে। দাঁত কিড়মিড় করছে? হিস্টেরিয়া নাকি? এত রাত্রে? না, হতেই পারে। আজ রাত্রে ওইসব বকাবকির পর হয়তো। এই ভল্লু, আর কি করছে? আর কিছু না, শুয়ে আছে। হিস্টেরিয়াই বটে। কাকা একটু দ্বিধা করলেন, কিন্তু অনুতপ্ত মানুষের কাছে কঠোর ব্রহ্মচারীর পরাজয় হল। তিনি আলমারি থেকে একটা বেঁটে সবুজ রঙের শিশি নিয়ে সংক্ষেপে বললেন, চল,
ভল্লুর বুকের ভেতরটা ধড়াস ধড়াস করতে লাগলো। কঠিন ও বিপজ্জনক কাজ করলে অমন সকলেরই হয়। সে নিঃশব্দে কাকাকে অনুসরণ করল। কাকা ওপরে উঠে ঘরের দরজার সামনে একবার দাঁড়ালেন, তারপর ভেতরে প্রবেশ করলেন। খাটের পাশে দাঁড়িয়ে রোগিণীর অনাবৃত মুখের দিকে তাকাতেই একটা অদ্ভুত অজানা মধুর অনুভূতি তার সারা শরীরের উপর দিয়ে বয়ে গেল। কিন্তু তিনি তখনই মনকে যথাসম্ভব শক্ত করে হাতের শিশির মুখ খুলে রোগিণীর নাকের সামনে ধরলেন। কাকিমা চমকে জেগে উঠলেন। ঠিক এই সময় দরজার কাছে খুট করে শব্দ হলো। কাকা ঘাড় ফিরিয়ে দেখলেন দরজা বন্ধ, ভল্লু ঘরে নেই। তিনি এক লাফে গিয়ে দরজায় টান মারলেন। দরজা খুলল না, বাইরে থেকে শিকল লাগানো। বললো শিগগির দরখল, পাজি দরখল, নইলে খুন করব। কিন্তু ভল্লু তখন পাশের ঘরে গিয়ে বাবার লেপের মধ্যে ঢুকে পড়েছে। পরদিন ভোর হতে না হতে ভল্লুর ঘুম ভাঙল। মা বাবা তখনও ঘুমে। ভল্লু চুপি চুপি উঠে বাইরে এলো। কাকিমার দরজা তেমনি বাইরে থেকে শিকল লাগানো, অর্থাৎ কাকা সারা রাত সেই ঘরেই আটকে ছিলেন, বার হতে পারেননি। বিজয় গর্বে ভল্লু সর্দারের মুখ উৎফুল্ল হয়ে উঠল। সে নিজের মনে একবার কিরাত নৃত্য নেচে নিল। ভবিষ্যতে তার ভাগ্যে যা আছে তা তো আছেই, তাই বলে বর্তমানের বিজয়োল্লাস তো আর দমন করে রাখা যায় না। কিন্তু কাকা কেমন নির্যাতন ভোগ করছেন সেটা নিজের চোখে দেখার লোভও সে সংবরণ করতে পারল না। জানলায় একটা ছোট ছিদ্র ছিল, ভল্লু তাতে চোখ লাগিয়ে উঁকি মারল। যা দেখল তাতে স্তম্ভিত হয়ে চোখ পাকিয়ে ভল্লু সরে এলো। তারপর দৌড়তে দৌড়তে মায়ের ঘরে ফিরে গেল। ঘুমন্ত মাকে নাড়া দিয়ে জাগাতে জাগাতে উত্তেজিত কণ্ঠে বলল, মা মা শিগগিরই ওঠো, কাকা কাকিমাকে 3-5টা চুমু খাচ্ছে। শুনলেন ভল্লু সর্দার, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে শেখর, কাকা অগ্নি, ভল্লু আর্য আরণ্যক সরকার, কাকিমা দেবশ্রী মুখার্জি, বাবা স্নেহাদ্রি শেখর দাস, মা সুপ্রজা সাহা, বামা সঙ্গীতা গাঙ্গুলি। নাট্যরূপ ও পরিচালনা শাওলি মজুমদার, নাট্যরূপ সহায়তায় বর্ষা, আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনা সত্যজিৎ সেন, শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ সৌমদীপ গুঁই, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট, সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। মির্চি ফ্রাইডে ক্লাসিক আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভল্লু সর্দার। এরপর দ্য বেস্ট অফ ফ্রাইডে ক্লাসিক্সে শুনবেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা কুম্ভীর বিভ্রাট। কুমির? আমার আবাদের কাছে যে নদী আছে সেখানে কুমিরের ছড়াছড়ি। হ্যাঁ, কুমিরে শীত কাটতো? এই তো ভয়ঙ্কর ব্যাপার। কি কি হলো তারপর? তা হবে না বাপু, এ গয়নাগুলো আমার, আমি কিছুতেই নেব না গো। ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনুন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা গল্প কুম্ভীর বিভ্রাট। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম 1847 সালে। তিনি প্রথম যৌবনে নিরুদ্দেশ হয়ে নানা দেশ ভ্রমণ করেন। পরে বেঙ্গল গেজেটের সংকলন অফিসে কেরানির চাকরি পান। এরপর তিনি কলকাতা মিউজিয়ামের সহকারী কিউরেটর হন। তিনি বাংলা সাহিত্যে এক আশ্চর্য উদ্ভট হাস্যরসের প্রবর্তক। তাঁর রচিত বিখ্যাত গ্রন্থগুলির মধ্যে রয়েছে কঙ্কাবতী, মুক্তামালা, ফোকলা দিগম্বর প্রভৃতি। কুম্ভীর বিভ্রাট গল্পটি ডমরু চরিতের অন্তর্ভুক্ত একটি বিচিত্র আখ্যান। শুরু হচ্ছে কুম্ভীর বিভ্রাট। আড্ডা জমে উঠেছে। ডমরুধর তার জীবনের বিচিত্র সব গল্প বলছে, বাকিরা দারুণ আগ্রহ নিয়ে শুনছে।
ডমরুধর দীর্ঘদিন সুন্দরবনের বাদা এলাকায় বসবাস করেছে তা শ্রোতারা সবাই জানত। শঙ্কর ঘোষ জিজ্ঞেস করল, এই শুনেছি সুন্দরবনের নদী নালায় নাকি অনেক কুমির থাকে। তা ভাইয়া, তোমার জমির আশেপাশে আছে নাকি? ডমরুধর বলল, কুমির? আমার আবাদের কাছে যে নদী আছে সেখানে কুমিরের ছড়াছড়ি। খেজুর গাছের মতো তারা নদীতে ভেসে বেড়ায়, চড়ায় উঠে পালে পালে রোদ পোহায়। গরু, মানুষ, ভেড়া, ছাগল বাগে পেলেই নিয়ে চলে যায়। লম্বোদর এতক্ষণ এক মনে তামাক সাজছিল। মাথা তুলে সে জিজ্ঞেস করল, বলো কি, ওখানে তাহলে তোমরা থাকো কেমন করে? ওসব কুমির টুমিরকে আমরা গ্রাহ্য করি না। তবে বছর কয়েক আগে একবার বেশ বিপদে পড়েছিলাম। কি বিপদ? তামাক সেজে হুঁকোটা ডমরুধরের দিকে এগিয়ে দিল লম্বোদর। ডমরু আয়েশ করে খানিকক্ষণ ধূমপান করল। তারপর বার দুয়েক গলা খাঁকারি দিয়ে চাটাইয়ের ওপর গুছিয়ে বসল। শঙ্কর ঘোষের দিকে হুঁকোটা এগিয়ে দিয়ে বিপদের গল্প শুরু করল ডমরুধর। সেবার আমার জমির কাছে এক ভয়ঙ্কর কুমিরের আবির্ভাব হয়েছিল। গন্ধমাদন পর্বতে কালনিমের পুকুরে যে কুমির হনুমানকে ধরেছিল, এটা তার চেয়েও ভয়ানক। গঙ্গা দেবী যে মকরের পিঠে ঘুরে বেড়ান, সে মকরকে এ কুমির এক নিমেষে খেয়ে ফেলতে পারে। পর্বত প্রমাণ যে হাতি পৌরাণিক যুগে বহু কাল ধরে কচ্ছপের সাথে যুদ্ধ করেছিল, সেই গজ কচ্ছপও এ কুমিরের কাছে নস্যি। কুমিরটা তাল গাছের মতো লম্বা, দোতলা দালানের মতো তার পেট। অন্যান্য কুমির জীবজন্তুকে ছিঁড়ে খায়, এ বেটা আস্ত গরু মোষ কপ করে গিলে ফেলত। রাতে লোকের ঘরে গোয়ালে শীত কেটে মানুষ, গরু, বাছুর সব নিয়ে যেত। হ্যাঁ, কুমিরে শীত কাটতো? নয়তো বলছি কি, লেজে করে জল এনে দেয়াল ভিজিয়ে গর্ত করত। লম্বা মুখটা ঢুকিয়ে মানুষ, গরু যা পেত টেনে নিত। 4 গ্রামের লোক কুমিরটা জ্বালায় অস্থির হয়ে উঠেছিল। আমাদের ভয় হলো লোকজন আবার না জায়গা জমি ছেড়ে পালিয়ে যায়। যত দিন যাচ্ছিল কুমিরের দৌরাত্ম তত বাড়ছিল। তবে শুধু শীত কেটে বেটা থামলো না, লেজের আঘাতে নৌকা ডুবিয়ে যাত্রীদের খেতে শুরু করলো। নদীতে নৌকায় যাতায়াত প্রায় বন্ধ হয়ে গেল। অথচ ওদিকে নদীপথ ছাড়া কোথাও যাওয়ারও উপায় নেই। কত জামাই ষষ্ঠী গেল, জামাই শ্বশুর বাড়ি অবধি যেতে পারল না, মেয়ে বাপের বাড়ি যেতে পারল না, খোকা খুকিরা পুজোর ছুটিতে মামার বাড়ি অবধি যেতে পারল না। পাশের গ্রামের পণ্ডিত মশাই নদী পেরিয়ে পাঠশালায় আসতে পারলেন না, তাই দিনের পর দিন পাঠশালা বন্ধ রইল। এই তো ভয়ঙ্কর ব্যাপার। কি হলো তারপর? বলছি তা আমি অনেক রকম ভাবনা চিন্তা শুরু করলাম, কিভাবে ওই ভয়ানক কুমিরের হাত থেকে উদ্ধার পাওয়া যায়। এমন সময় কুমিরটা একদিন লেজ দিয়ে ধাক্কা মেরে আমার জমির পাশে একটা নৌকা ডুবিয়ে দিল। তারপর আমাদের সামনেই যাত্রীদের একে একে খেয়ে ফেলল। নৌকায় এক ভদ্রলোক কলকাতা থেকে সপরিবারে পূব বাংলায় যাচ্ছিলেন, ওইদিকে তার শ্বশুর বাড়ি।
নদীর তীরে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম তার স্ত্রী সর্বাঙ্গ বহুমূল্য অলংকারে জড়ানো। তোমরা তো জানো, কুমিরের পেটে মাংস হজম হলেও গয়না হজম হয় না। কুমির যখন ওই মহিলাকে গিলে ফেললো, তখন আমি মনে মনে একটা ফোন দিয়ে আসলাম। জানো তো, আমার কপাল বেশ চওড়া। ভাবলাম যদি এই কুমিরটাকে মারতে পারি, তাহলে এর পেট চিরে গয়নাগুলো বের করতে পারবো। অন্তত 5-6 হাজার টাকা তো হবেই। এইসব চিন্তা করে আমি কলকাতায় গেলাম। বড় একটা জাহাজের নোঙর কিনে শান পাথর ঘষে তাতে ধার করলাম। যে কাছিতে মানোয়ারি জাহাজ বাঁধা থাকে, সেই রকম একটা কাছিও কিনলাম। দেশে ফিরে আমার খাস চাকর মোহনের কাছে শুনলাম কুমিরটা আরো একটা মানুষ খেয়ে ফেলেছে। মোহন পুরো দস্তুর আবাদের বাঙাল। সে বলল, বাবু, 4 দিন আগে এক সাঁওতাল বুড়ি বাগুন নিয়ে বাজার যাচ্ছিল। বুড়ি যেই নদীর ধারে গেছে, অমনি কুমোর ওরে ধইরে বাগুনের ঝুড়ি শুদ্ধ গিলে ফেলাইছে। আমি বললাম, বলিস কি? হ বাবু, এখন সাঁওতাল গুলান কইতেছে ওরা আর এখানে থাকবে না, অগ দেশে চলে যাবে। তা আমি বললাম, হ্যাঁ সে কি? তাহলে কাজকর্ম কে করবে? ভারী সমস্যা তো। দাঁড়া বেটা, কুমিরটাকে আজকেই ধরবো। তুই কিছু লোকজন ডেকে আনতো, যা। তা মোহন লোক ডাকতে গেলে আমি নোঙরটিকে দিয়ে বড়শি বানাতে বসলাম। তাতে জাহাজের কাছি বেঁধে দিলাম। মাছ ধরার জন্য লোকে হাত সুতো ব্যবহার করে, কিন্তু কুমির তো আর নিরীহ দুর্বল মাছ নয়, তাই সুতোর বদলে জাহাজের কাছি। নোঙরের তীক্ষ্ণ মাথায় একটা মোষের বাছুর গেঁথে সেটাকে নদীর ধারে রেখে এলাম। কাছির অন্য দিকটা একটা গাছে পাক দিয়ে রাখলাম। তাই ইতিমধ্যে মোহন এ গ্রাম ও গ্রাম ঘুরে 50 লোক নিয়ে এসে হাজির হলো। ওদের নিয়ে এবার আমি জমির আশেপাশে লুকিয়ে পড়লাম। বেলা 3টের সময় আমাদের সমস্ত আয়োজন শেষ হলো। বড়শিতে মোষের বাছুর বিঁধে দিয়েছিলাম সত্যি, কিন্তু সেটাকে আগে থেকেই প্রাণে মারিনি। বাছুরটা নদীর ধারে দাঁড়িয়ে গাঁ গাঁ করে ডাকতে লাগলো। ওই ডাক শুনে গোধূলি লগ্নে সেই প্রকাণ্ড কুমির এসে উপস্থিত হলো। তার লেজের ঝাপটায় ইয়া বড় একখানা ঢেউ উঠল। সেই ঢেউয়ে বাছুরটা ডুবে গেল, আর আমরা কিছুই দেখতে পেলাম না। পরক্ষণেই কাছিতে টান পড়ল। মোহন তো সল্লাসে চিৎকার করে উঠল, আরে ধরছে বাবু, ধরছে, ধরছে বাবু, ধরছে। আমি বললুম, হ্যাঁ চল চল, কাছিটা ধরতে হবে, নয়তো টেনে ছিঁড়ে নিয়ে চলে যাবে। নোঙরবিদ্ধ বাছুরটাকে ততক্ষণে কুমির পুরো গিলে ফেলেছে। নোঙরটা বড়শির মতো কুমিরের মুখে গেঁথে গেছে। তাড়াতাড়ি আমরা সবাই ছুটে গিয়ে কাছি ধরে টান মারতে লাগলাম। ভাগ্যিস দড়িটা গাছে পাক দিয়ে রেখেছিলাম, তা না হলে তো কুমিরের বলে আমাদের সবাইকে নদীতে গিয়ে পড়তে হতো। আমরা সেই রাক্ষস কুমিরকে বড়শিতে গেঁথেছি। এ কথা শুনে চারদিকের আবাদ থেকে অনেক লোক দৌড়ে এলো। প্রায় 500 লোক সেই রাশি টানতে লাগলো। দারুণ আসরিক বলে কুমিরটা সেই 500 লোকের সঙ্গেও ঘোর সংগ্রাম চালিয়ে গেল। আমাদের ভয় হলো যে কুমিরের বিপুল বলে নোঙরটা না ভেঙে যায়। কখনো ভয় হলো জাহাজে দড়ি না ছিঁড়ে যায়। মাঝে মাঝে মনে হচ্ছিল এই বুঝি দড়ি বাঁধা গাছটা অব্দি ভেঙে নদীতে গিয়ে পড়বে। সেদিন একটা না একটা বিভ্রাট ঘটলেও ঘটতে পারত, যদি না সাঁওতালরা কুমিরের মাথায় ক্রমাগত তীর নিক্ষেপ করত।
এরই মধ্যে কখন যেন পাশের দুটো আবাদের লোক বন্দুক এনে কুমিরের মাথায় গুলি করতে শুরু করলো। তীর আর গুলি খেয়ে কুমির মাঝে মাঝে ডুব দিতে লাগলো, কিন্তু নিঃশ্বাস নেওয়ার জন্য তাকে তো ভেসে উঠতেই হবে। যেই সে ভেসে ওঠে তখনই লোকজন তীর মারে, গুলি ছোড়ে। কুমিরের রক্তে নদীর জল বহুদূর পর্যন্ত লাল রঙে রঞ্জিত হয়ে গেল। সমস্ত রাত কুমিরের সাথে আমাদের যুদ্ধ চল। ভোরের দিকে বেটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ল। বেলা 9টার সময় তার মৃতদেহ জলে ডুবে গেল। তখন অতি কষ্টে আমরা তাকে টেনে ওপরে তুললাম। বড় বড় ছড়া কাস্তে এনে পেটটাকে চিরতে শুরু করলাম, কিন্তু সে রাক্ষসে কুমিরের পেট প্রচন্ড শক্ত। আমাদের সমস্ত অস্ত্র ভেঙে গেল। অবশেষে করাত দিয়ে তার পেট কাটতে হলো, কিন্তু পেট চিরে ভেতরে যা দেখলাম তাতে তো আমার চক্ষু স্থির। এতদূর বলে আচমকা থেমে গেল ডমরুধর। সে দেখতে চাইছিল শ্রোতাদের উৎসাহ কতটা। শ্রোতারাও এমন অহেতুক থমকানোয় চমকে উঠল। সবাই জানতো ডমরুধরের গল্পে অপরিমেয় জল মেশানো থাকে, তবু তার বাচন ভঙ্গিমার গুণে এইসব গাল গল্পগুলো বেশ আগ্রহ নিয়ে শুনত সবাই। লম্বোদর বলল, কি হে, থামলে কেন? বলো কি দেখলে? আরে হ্যাঁ হ্যাঁ, বলো কি দেখলে? অন্যান্য শ্রোতারাও জিজ্ঞেস করল, এই তারপর কি হলো? আরে বলো, থামিয়ে দিলে কেন? আরে থামিয়ে দিল। আরে কি দেখলে সেটা তো বলো। আরে বলো, আরে বল না তোরা। ভরা মাঘের ন্যাড়া গাছের মতো উদাস হাসি হাসল ডমরুধর। চোখ মুখ কুঁচকে দুই একবার আপন মনে মাথা নাড়িয়ে বলল, কি আর বলবো ভাই, দুঃখের কথা। কুমিরের পেটের ভেতর দেখি সেই সাঁওতালি বুড়ি 4 দিন আগে কুমির যাকে আস্ত গিলে ফেলেছিল। সে বেগুনের ঝুড়িটি উপুড় করে বেগুনগুলো সামনে ডাঁই করে রেখেছে, আর নিজে পূবদেশীয় মহিলার সমস্ত গয়নাগাটি পরে ঝুড়ির ওপর বসে বেগুন বেচছে। শঙ্কর ঘোষ বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, কুমিরের পেটের ভেতর ঝুড়ির উপর বসে সাঁওতালি বেগুন বেচছিল? হ্যাঁ ভাই, কুমিরের পেটের ভেতর সেই ঝুড়ির ওপর বসে সে বেগুন বেচছিল। কার কাছে বেচছিল? কুমিরের পেটের ভেতর খরিদ্দার পেল কোথায়? বিরক্ত হয়ে ডমরুধর বলল, তোমাদের বাপু যত উদ্ভট সব প্রশ্ন। কাকে সে বেগুন বেচছিল সে খোঁজ করবার সময় কি আমার ছিল? গয়নাগুলো সে নিজের গায়ে জড়িয়েছিল, তাই দেখেই তো আমার হাড় জ্বলে গেল। আমি বললাম, ওই বুড়ি, এই আমার গয়না দে, এই গয়না আমার, অনেক টাকা খরচা করে আমি কুমির ধরেছি, গয়না খুলে দে দে। সে বুড়ি কিছুতেই দিল না। ঘর ঘরে গলায় সে বলল, তা হবে না বাপু, এ গয়নাগুলো আমার, আমি কিছুতেই দেবো না গো। তারপর কেউ মেউ করে আমার সঙ্গে ঝগড়া শুরু করে দিল। আমি যত বলি ওই গয়নার জন্যই আমি কুমিরটাকে মেরেছি, কিন্তু কে শোনে কার কথা? বুড়ির এক গো। 4 দিন ধরে কুমিরের পেটের ভেতর বসে আমি গয়না পাহাড় দিয়েছি, এক কথা থেকে এসে বলে কি না ওর গয়না। খবরদার যদি ধরেছে এগুলোতে তো আমি অনেক টাকা খরচা করে কুমিরটাকে ধরেছি। কুমির ধরেছে তো কি হয়েছে? নাম লিখে দিয়েছে নাকি তুমি? আরে গয়নাগুলো আমার। খবরদার আমি দিতে পারবো না গো, আমি এগুলো পাহাড় দিয়েছি, এত বড় বড় কথা আমি শুনবো না। আরে ভগবান, আমি তোমার মায়ের বয়সী, কি বলছো? ওই গয়না আমার দিয়ে দাও। বুড়ির চিৎকার শুনে তার ছেলে মেয়েরা, জ্ঞাতি ভাইরা সব কাঁড়া বাঁশ লাঠি সোটা নিয়ে আমাকে মারতে এলো। আমি আর কি করব তখন? গয়নার আশা ছেড়ে দিয়ে বাড়ি ফিরে এলাম, আর সাঁওতালরা বুড়িটাকে ঘরে নিয়ে গেল। দিন কয়েক তারা মদ মাংস খেয়ে খুব ফুর্তি করলো। পূবদেশীয় সেই ভদ্রমহিলার একটা গয়নাও আমি পেলাম না। মনে মনে ভাবলাম,
ভাগ্যবান পুরুষের ভাগ্য সব সময় প্রসন্ন হয় না। ডমরুধরের গল্প উদ্ভট হবে তা সবাই জানতো। এতদিন ধরে কম গল্প সে শোনায়নি, কিন্তু কুমিরের পেটে জ্যান্ত এক বুড়ি বসে বেগুন বিক্রি করছে, এটা যেন কিছুতেই হজম হলো না কারো। লম্বোদর বলল, এই এত আজগুবি গল্প তুমি কোথায় পাও বলো তো? ডমরুধর আঁতকে উঠল লম্বোদরের অভিযোগ শুনে। সে বলল, হ্যাঁ, এতক্ষণ হাঁ করে এক মনে এক ধ্যানে গল্প শুনছিলে, যেই শেষ হয়ে গেল এখন বলছো আজগুবি গল্প। কলির ধর্ম বটে। এই কুমিরের গল্প যে সত্যি তার কোনো প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ আছে, আছে। কোমরের ব্যথার জন্য এই দেখো সেই কুমিরের দাঁত আমি পড়ে আছি, দেখো। ডমরুধর কোমরে বাঁধা তাগার একটা নির্দিষ্ট জায়গায় আঙুল দিয়ে দেখালো সবাইকে। শ্রোতারা দেখল কোনো এক জন্তুর হলদেটে সাদা দাঁত ফুটো করে তাগার কালো সুতোয় আটকানো রয়েছে। দাঁতটা 1-1.5 ইঞ্চির মতো লম্বা। সেটাকে ভালো করে খুঁটিয়ে দেখে লম্বোদর জিজ্ঞেস করল, সে কুমির যদি তাল গাছের মতো বড় হয় তাহলে তার দাঁত এত ছোট কেন? মুচকি হেসে ডমরুধর বলল, আসলে অনেক মানুষ খেয়েছিল কিনা, তাই বেটা দাঁতগুলো সব ক্ষয়ে গিয়েছিল। ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা কুম্ভীর বিভ্রাট। আংশিক গল্প পাঠে অগ্নি, মুখ্য ভূমিকায় শেখর, অন্যান্য ভূমিকায় ঋতব্রত, অরিজিৎ, সায়ন, মানালি ও মির্চি টিম। নাট্যরূপ হিন্দোল সরকার, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত অভিজ্ঞান আচার্য, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস, শব্দগ্রহণ ও পরিচালনায় অরুণিমা দে, সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী। ফ্রাইডে ক্লাসিক্স শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা বা ডাউনলোড করুন গানা অ্যাপ। শুনছিলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা কুম্ভীর বিভ্রাট। এরপর দ্য বেস্ট অফ ফ্রাইডে ক্লাসিক্সে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আইনস্টাইন ও ইন্দুবালা। দেখুন রায়বাহাদুর, আপনার উদ্দেশ্য অতি সাধু, সে কথা আমি 100 বার মানছি, আর আমার অন্য কোনো আপত্তিও নেই। কিন্তু আবার কিন্তু কিসের প্রিন্সিপাল স্যার? ভদ্রলোক নিজে যদি রাজি হন তাহলে? আহা, আমি সে কথা বলছি নে। তাহলে কি কথা বলছেন শুনি? মানে দেখুন, দিনকাল তো ভালো নয়, তার উপরে জার্মানিতে কি কেলেঙ্কারিটাই বেঁধেছে তাও আমরা সবাই জানি। বলছিলাম এই রকম সময়ে একজন জার্মানকে নেমন্তন্ন করে এনে। বলছেন কি মশাই? জার্মান? অমন একজন ক্ষণজন্মা পুরুষ জার্মান? ওদের মতো মহামানব ঋষি বৈজ্ঞানিকদের কি দেশ জাতির গণ্ডি থাকে? না, মানে আপনার আমার কাছে হয়তো থাকে না, কিন্তু। আবার কিন্তু? রায় বাহাদুর, আপনি বড় অবুঝ হচ্ছেন। আপনার কিনা অঙ্কের মাথা, তাই চিন্তার গতিও সিধে পথেই চলে। আমার মতো ফিলোসফির চর্চা করলে ন্যায়ের গতি প্রকৃতি সম্পর্কে একটা ধারণা করতে পারতেন। মানে একজন বৈজ্ঞানিকের কলেজে লেকচার দিতে আসার সঙ্গে ন্যায়ের গতি প্রকৃতির সম্পর্ক আছে? আছে। মধ্যযুগের স্কলাস্টিক দর্শনের গুরু জন স্কটাসের কি হয়েছিল মনে নেই? ওই নবম শতাব্দীর গোঁড়া সমাজের তাড়া খেয়ে আয়ারল্যান্ড ছেড়ে ফ্রান্সে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল, কিন্তু জীবদ্দশায় আর দেশে ফিরতে পেরেছিলেন কি? আপনার কথার মাথা মুন্ডু কিছুই তো ধরতে পারলাম না প্রিন্সিপাল স্যার। আরে না পারার কি আছে? জন স্কটাসের উদাহরণ থেকেই তো বোঝা যায় যে আসল মানুষের থেকে তার পরিচয়টাই বেশি বড়। আপনার বৈজ্ঞানিক যত বড় মনীষী হন না কেন, ওই জার্মান পরিচয় শুনলেই কর্তৃপক্ষ আমায় নিয়ে টানাটানি শুরু করবে। আপনি না হয় খেতাব টেতাব পেয়েছেন, কিন্তু আমি তো কলেজের সামান্য প্রিন্সিপাল ছাড়া কিছুই নই। অতএব আমাকে মাফ করতে হবে, সাহেবকে এই কলেজে বক্তৃতা করবার অনুমতি দিতে পারছি না। বেশ, তাই হোক, কিন্তু কলেজের বাইরে তো তার লেকচার দেওয়া আটকাতে পারবেন না।
আমি খবর পেয়েছি তিনি কদিন পরেই দার্জিলিং যাবেন। যাওয়ার পথেই তো রানাঘাট পড়বে। তাকে অনুরোধ করে একটিবার রানাঘাটে নামিয়ে একখানা বক্তৃতা আমি না করিয়ে ছাড়ছি না। অ্যালবার্ট আইনস্টাইন ভারতবর্ষে তার জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এসেছেন, আর আমাদের হতভাগ্য ছাত্রকুল সেই আলোর কণা মাত্র পাবে না। এমনটা কিছুতেই হতে দেওয়া চলে না। আরে রায় বাহাদুর, শুনে যান না। ও মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন আইনস্টাইন ও ইন্দুবালা। মূল রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অডিও রূপান্তর শাম্ভবী ঘোষ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 12ই সেপ্টেম্বর 1894 সালে উত্তর 24 পরগনা জেলার মুরাতিপুর গ্রামে। আইনস্টাইন ও ইন্দুবালা গল্পটি 1945 সালে লেখকের নবম গল্পগ্রন্থ উপল খণ্ডে প্রকাশিত হয়। পপুলার কালচারে বিজ্ঞান ও বিনোদনের অবস্থান নিয়ে কৌতুক রসে লেখা এই গল্পটিতে লেখকের রসিক মন ধরা পড়ে। বাংলা সাহিত্যের এক দিকপাল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত স্কুলে শিক্ষকতা করেছেন। তাই শিক্ষক দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের উপস্থাপনা আইনস্টাইন ও ইন্দুবালা। আইনস্টাইন যে কেন দার্জিলিং যেতে যেতে রানাঘাটে নেমে সেখানকার স্থানীয় মিউনিসিপ্যাল হলে বক্তৃতা দিতে রাজি হয়েছিলেন তা আমি সঠিক বলতে পারবো না। তবে আমার ধারণা নাৎসি জার্মানি থেকে নির্বাসিত হওয়ার পর থেকে আইনস্টাইনের টাকা পয়সার অভাব হয়েছিল। বক্তৃতা দিয়ে কিছু উপার্জন করার উদ্দেশ্যেই তাঁর ভারতবর্ষে আগমন। তিনি যে দেশের নানা জায়গায় বক্তৃতা দিয়ে বেড়াচ্ছিলেন সে খবরও নতুন নয়। কিন্তু এই গল্পের সূত্রপাত হল যখন কৃষ্ণনগর কলেজের গণিতের অধ্যাপক রায়বাহাদুর নীলাম্বর চট্টোপাধ্যায় সেনেট হলে আইনস্টাইনের লেকচার শুনতে গেলেন অন দ্য ইউনিটি অ্যান্ড ইউনিভার্সালিটি অফ ফোর্সেস। এই নামের সেই আশ্চর্য বক্তৃতা শুনে আর 5টা বুদ্ধিজীবী মানুষের মতোই রায়বাহাদুরও একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আহা, এমন এক অসাধারণ পণ্ডিতের তত্ত্বকথা শুনতে পাওয়া কি কম ভাগ্যের কথা? না, আমাদের কলেজে ওর একটা লেকচারের আয়োজন করতেই হচ্ছে। কিন্তু তাঁর কলেজের প্রিন্সিপাল যখন জার্মান পরিচয়ের ওজর তুলে লেকচারের পরিকল্পনায় জল ঢেলে দিলেন তখন রায়বাহাদুরকে বাধ্য হয়ে অন্য রাস্তা ভাবতে হল। ইতিমধ্যে তিনি জানতে পারলেন ভারতবর্ষে এসে অবধি নানা জায়গায় ব্যস্ত থাকার দরুন আইনস্টাইন এখনো হিমালয় দেখতে পারেননি। এইবার এত কাছে এসে আর দার্জিলিং না দেখে যাবেন না। রায়বাহাদুর হাতে চাঁদ পেলেন। দার্জিলিং যাওয়ার পথে ওকে রানাঘাটে নামিয়ে নিয়ে সেখানে একটা বক্তৃতা দেওয়ানো কি যায় না? সংকল্প করে রায়বাহাদুর শটান গ্র্যান্ড হোটেলে গিয়ে আইনস্টাইনের সঙ্গে দেখা করলেন। কিন্তু সেখানে গিয়ে আরেক বিপত্তি বাঁধল। আইনস্টাইন তার পরিচয় পাওয়া মাত্রই এমন এক প্রশ্ন করে বসলেন যে বেচারা রায়বাহাদুর পড়লেন মহা ফাঁপড়ে। ওয়েল, হে রায় বাহাদুর, আমায় ভারতবর্ষের ফিলসফির কথা কিছু বলুন দেখি। ভারতবর্ষের ফিলোসফি সব মাটি করেছে রে। না, ইয়ে মানে আমি তো অঙ্কের মাস্টার, দর্শন তত্ত্বের সঙ্গে আবার আমার বড় একটা তা কেন দর্শনের সঙ্গেই তো অঙ্কের যথেষ্ট সম্পর্ক আছে। এই দেখুন না, স্পিনোজার ফিলসফি তো একেবারে অঙ্কের ফর্মে সিকোয়েন্সিয়ালি সাজানো। সে কারণে আমি ওর ভক্ত হয়ে পড়ি। কিন্তু কিছুদিন আগে বেদান্ত সম্পর্কে ম্যাক্স মুলারের একটা প্রবন্ধ পড়ে যেন নতুন একটা রাজ্যের সন্ধান পেলাম। আসলে আমি তো স্লাইটলি কল্পনাবিলাসী, তাই আপনাদের দর্শনটা আমাকে ভারী অ্যাট্রাক্ট করে। কল্পনাবিলাসী? কে আপনি? অফকোর্স। কেন, আমার স্পেস টাইম কন্টিনিউমের থিওরিটাকে কি
ইম্যাজিনেটিভ বলে আপনার মনে হয় না? না না না, কিন্তু কিন্তু আপনি তো একটা নতুন ডাইমেনশনের আবিষ্কর্তা, নিউটনের পর নতুন বিশ্বের আবিষ্কারক আপনি। আপনাকে কল্পনা বিলাসী বলাটা ঠিক। ফেয়ার এনাফ। সে যাকে, আমাকে বরং এই লেকচারটার ব্যাপারে একটু বলুন। এই কি রানাঘাট না কোথায় একটা অর্গানাইজ করবেন বলেছেন, তা সে জায়গাটা কেমন? সভা করলে সেখানে লোক হবে? হ্যাঁ স্যার, চমৎকার জায়গা, খুব লোক হবে। আই সি। আসলে আমার এখন কিছু টাকার দরকার। যা ছিল সবই তো জার্মানিতে রেখে এসেছি। ব্যাংকারগুলো একটা মার্কও তুলতে দিল না, ভাবতে পারেন। তাই আর কি। তবে ওখানে একটা বড় হল পাওয়া যাবে তো? না, তেমন বড় নেই, তবে মিউনিসিপ্যাল হল আছে, তাতে দিব্যি কাজ চলে যাবে। অলরাইট। তাহলে যে বিষয়ে লেকচার হবে সেটা কয়েকদিনের মধ্যে আমি জানিয়ে দেবো। ও, ভালো কথা, টিকিটের দাম কত করবেন? টিকিটের দাম মানে খুব বেশি করলে আবার মুশকিল। 3 মার্কস মানে অ্যারাউন্ড 10 শিলিংস। 10 শিলিং? কি সর্বনাশ! না না স্যার, আমাদের বড় গরিব দেশ, 10 শিলিং আজকাল 10 টাকার কাছাকাছি পড়বে। ও দামে টিকিট কিনবার লোক কি আর এখানে আছে? দেন 5 শিলিংস। আচ্ছা, তাই করুন। তবে ছাত্রদের জন্য যদি কিছু। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ইউনিভার্সিটির ছাত্রদের টিকিট কিনতে হবে না। আমি তো নিজেও একজন স্কুল মাস্টার, আমার উপর তাদের দাবি আছে। বম্বে আর বেনারস হিন্দু ইউনিভার্সিটিতেও কোনো স্টুডেন্টকে টিকিট কিনতে হয়নি। সো ঠিক আছে, সেই কথাই রইল। রায় বাহাদুর, আপনি বরং আমার কিছু হ্যান্ডবিল আর অ্যাডভার্টিজমেন্ট মেটেরিয়াল নিয়ে যান। এইগুলো। হ্যাঁ, নিশ্চয়ই। এই কি স্যার, এই যে ফরাসি ভাষায় লেখা। হ্যাঁ, অফকোর্স, প্যারিসে লেকচার দেওয়ার সময় ছাপিয়েছিলাম। কেন, এখানে কেউ ফ্রেঞ্চ বুঝবে না বুঝি? সেদিন যে শুনলাম এখানকার ইউনিভার্সিটিতে ফ্রেঞ্চ পড়ানো হয়। আগে সে আর কজন পড়ে বলুন, এখানে ইংরেজিটাই চলে। আই সি। তাতে অবশ্য কোনো সমস্যা নেই। আপনি বরং ওগুলো ইংলিশে ট্রান্সলেট করে কোনো প্রেস থেকে ছাপিয়ে নেবেন, কেমন? আমি? হ্যাঁ, আপনি। আচ্ছা স্যার, আমি না হয় আজ তবে আসি। আসুন, অফকোর্স। গুড বাই রায় বাহাদুর। গুড বাই। আজব বিপাকে পড়লাম দেখছি। এখন আমাকে ফরাসি শিখে ভদ্রলোকের হ্যান্ডবিল অনুবাদ করতে হবে নাকি? না, বরং বালিগঞ্জে গিয়ে বিনোদের সঙ্গে দেখা করি। সেই ছোকরা তো ভালো ফ্রেঞ্চ জানে। হ্যাঁ, সেই ভালো বুদ্ধি, যাই। বালিগঞ্জের বিনোদ চৌধুরী রায় বাহাদুরের বড় শ্যালক এবং অতি পণ্ডিত মানুষ। ফরাসি ছাড়াও অনেক রকম ভাষা তাঁর জানা। ভগ্নিপতির কাছে পুরো বৃত্তান্তটা শুনে উৎসাহিত হয়ে ঝটপট হ্যান্ডবিলগুলোর বাংলা আর ইংরেজি অনুবাদ করে দিয়ে তিনি বললেন, চাটুজ্যমশাই, আমিও সেদিন রানাঘাটে লেকচার শুনতে যাব। অবশ্যই আমার থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে পরিচয় লিন্ডন বুলটনের পপুলার বই থেকে। তবু আইনস্টাইনকে আমি এ যুগের ঋষি বলে মানি। সত্যকে যাঁরা আবিষ্কার করেন তাঁরাই তো মন্ত্রদ্রষ্টার ঋষি। হ্যাঁ, দেখুন, আমি লম্বা লাঙল মার্কা ইকুয়েশন বুঝতেও পারি না, কষতেও পারি না, কিন্তু কোন মানুষের প্রতিভার কেমন দর সেইটুকু অন্তত। বুঝেছি। অর্থাৎ আইনস্টাইনের সঙ্গে আমার দরটাও ঠিক করে ফেলেছো, তাই তো? বেশ। তেমন কথা কি আমি বলি? আরে
আসলে স্পেস টাইম কন্টিনিউয়ামের মোহজালে পড়ে একটা কথার কথা বলে ফেলেছি। যাই হোক, এ বেলা এখানে থেকে যাবেন তো? হ্যাঁ, একটু জলযোগের ব্যবস্থাও তো দেখতে হয়। আরে না না, জলযোগের সময় আমার নেই। কাজ কি কম? বিজ্ঞানী ভদ্রলোকের যাতে 2 পয়সা আয় হয় তার সব ভার আমার উপর। দেখি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর অন্য সব ঘুঘুদের একটু ধরাধরি করি কে। হলটা অন্তত যদি পাওয়া যায়। আরে কি যে বলেন চাটুর্যমশাই, আইনস্টাইনের নাম শুনলে হল না দিয়ে কেউ পারবে? সেইম, শুনলেও কষ্ট হয়। অত বড় বৈজ্ঞানিককে এই বৃদ্ধ বয়সে বক্তৃতা করে অর্থ সংগ্রহ করতে হচ্ছে। তুমি এখনো ছেলে মানুষ বিনোদ, জগৎটা কিভাবে চলে বুঝতে শেখনি। বিস্তর ধরাধরি করতে হবে, না হলে হল পাওয়া মুশকিল। আমাকে 5:40 ট্রেনেই যেতে হবে। ও বেশ, বলছেন যখন জলযোগ না হয় আরেক দিনের জন্য মুলতবি থাক। আসি। আসুন। এর পরের কয়েকটা দিন রায়বাহাদুরের নাওয়া খাওয়ার সময় রইল না। রানাঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, স্কুলের হেডমাস্টার, উকিল, মোক্তার, সরকারি কর্মচারী, ব্যবসাদার সকলের সঙ্গে দেখা করে সভা করবার উদ্যোগের কথা জানালেন। আশ্চর্যের বিষয়, সভার আয়োজন করা যতটা কঠিন হবে ভেবেছিলেন ততটা কিন্তু হলো না। বরং দেখা গেল সকলেরই যথেষ্ট উৎসাহ, যথেষ্ট আনন্দ। আইনস্টাইনের আগমনে সবাই যেন আকাশের চাঁদ হাতে পেতে চলেছে। এমনকি বৃদ্ধ মোক্তার অভয়বাবু পর্যন্ত বললেন, এ কি যেন নাম বললেন সাহেবের? আগে আইনস্টাইন। আইনস্টাইন? ও বেশ বেশ, এ তো বিখ্যাত নাম, সকলেই জানে। স্বনামধন্য পুরুষ, নাম শুনেছি বই কি। সে তো শোনারই কথা। মুন্ডু শুনেছ? ওল্ড ফুল। এ কি তোমার কাপড়ের মহাজন শ্যামচাঁদ পাল? আবার বলে কিনা স্বনামধন্য পুরুষ। 3 জন্ম কাটলে যদি এ নাম তোমার কানে পৌঁছয়। মিথ্যে সাক্ষীদের শিখিয়ে পড়িয়েই তো এই জন্ম খতম করলে, এখন আবার আইনস্টাইনকে স্বনামধন্য পুরুষের সার্টিফিকেট দিতে এসেছো। ইডিওসির একটা সীমা থাকা চাই। তবে রাগের মধ্যেও রায়বাহাদুরের আশা হলো আইনস্টাইনের সভা নেহাত মন্দ জমবে না। রানাঘাটের ভদ্র সমাজ থিওরি অফ রিলেটিভিটির কিছু বুঝুক না বুঝুক, এমন ক্ষণজন্মা এক বৈজ্ঞানিককে চোখের দেখা দেখতেও কি আর আসবে না? সভার আগের দিন অবশ্য একটা দুঃসংবাদ এলো। তাঁর শ্যালক বিনোদ চৌধুরী দুঃখ করে চিঠি লিখে জানিয়েছেন, চাটুর্যমশাই, দরকারি কাজ পড়ে যাওয়ায় রানাঘাটের সভায় থাকা সম্ভব হলো না। তার জন্য বড়ই দুঃখে আছি। অবশ্যই আইনস্টাইনের বক্তৃতা শোনা কি সকলের ভাগ্যে ঘটে? জানি না ইহ জন্মে আর সেই সৌভাগ্য হবে কিনা। আপনার মুখেই না হয় সব শুনে দুধের স্বাদ ঘোলে মেটাবো। সভা কেমন হলো অবশ্যই জানাবেন। ইতি বিনোদ। চিঠি পড়ে রায়বাহাদুরের মনটাও কিঞ্চিত বিষণ্ণ হলো। ছোকরা সত্যি এসব ব্যাপারে উৎসাহ আছে, অথচ আজকের এমন এক সভায় আসতে পারল না। এ তার দুর্ভাগ্যই বটে। যাই হোক, নির্দিষ্ট দিনে রায়বাহাদুর কৃষ্ণনগর কলেজের কয়েকজন ছাত্রকে সঙ্গে নিয়ে সকালের ট্রেনে রানাঘাটে নামলেন। কিন্তু স্টেশনের বাইরে এসে সামনের পাঁচিলের দিকে নজর পড়তেই থমকে দাঁড়িয়ে পড়লেন তিনি। প্রাচীরের গায়ে লটকানো ঢাউস একখানা 3 রঙা বিজ্ঞাপন। তাতে গোটা গোটা অক্ষরে যা লেখা আছে তা অবাক হয়ে পড়তে শুরু করলেন রায়বাহাদুর। বাণী সিনেমা গৃহে আসছেন। আসছেন কে? কবে? সুপ্রসিদ্ধ চিত্রতারকা ইন্দুবালা দেবী আজ রবিবার 27শে কার্তিক সন্ধ্যা 5:40 জনসাধারণকে অভিবাদন করবেন। প্রবেশ মূল্য 5, 3, 2 ও 1 টাকা। মহিলাদের 5 ও 2 টাকা। এমন সুযোগ হেলায় হারাবেন না। কি কাণ্ড! এই কার্তিক মাসের শেষের দিকে সকালেও রায়বাহাদুরের কপালে ঘাম দেখা দিল। রুমাল বের করে ঘাম মুছে তিনি আরেকবার ভালো করে তারিখটা পড়লেন। না, কোনো ভুল নেই। আজই রবিবার 27শে কার্তিক। উফ, ইন্দুবালা দেবী আর রানাঘাটে আসার দিন পেলেন না।
অন্যমনস্কভাবে কিছু দূর এগিয়ে গিয়ে রায়বাহাদুর দেখলেন আরও একখানা বিজ্ঞাপন। এরপর যতই এগিয়ে যান ততই দেখেন সর্বত্রই সেই 3 রঙা বিজ্ঞাপনের ছড়াছড়ি। মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান মশাইয়ের বাড়ি পর্যন্ত যেতে যেতে তিনি অন্তত 36খানা বিজ্ঞাপন দেখতে পেলেন। ভাইস চেয়ারম্যান শ্রীগোপালবাবু ফুল বাগানের সামনে ছোট্ট বারান্দায় বসে তেল মাখছিলেন। রায়বাহাদুরকে দেখে সোজা হয়ে বসে বললেন, আরে কি সৌভাগ্য! নমস্কার নমস্কার নমস্কার। এত সকালে যে? হ্যাঁ, সভার দিন বলে একটু সকালেই এলাম। আপনি বুঝি স্নানের জন্য তৈরি হচ্ছেন? আগে হ্যাঁ, এই স্নানটা সকালেই করি। তবে আপনি ব্যস্ত হবেন না, বসুন বসুন। এসেছেন যখন, তখন দুপুরে গরিবের বাড়িতেই না হয় 2টো ডাল ভাত। আরে না না, আপনি ফর্মালিটি করবেন না। কাছেই আমার মাস্তুতো ভাই নীরেন থাকে, ওখানে না গেলে ভারী রাগ করবে। আচ্ছা, তা বেশ তা বেশ। কিন্তু চা চলবে তো? হ্যাঁ, তাতে আপত্তি নেই। কিন্তু আপনার সঙ্গে দেখা করতে এলাম একটা অন্য ব্যাপারে। তা কি ব্যাপারে? আসলে স্টেশন থেকে বেরিয়েই একখানা বিজ্ঞাপন চোখে পড়ল। এ কি হাঙ্গামা বলুন তো! কে এক ইন্দুবালা দেবী নাকি আজই বাণী সিনেমাতে আসছেন। হ্যাঁ, আমিও তো দেখেছি বিজ্ঞাপনগুলো। মুশকিল বটে, আইনস্টাইনের সভার সঙ্গে ক্ল্যাশ করে যদি। কিন্তু এখন তো আমরা দিন বদলাতে পারবো না। সব ঠিকঠাক হয়ে আছে, আমাদেরও হ্যান্ডবিল বিলি, বিজ্ঞাপন বিলি সব হয়ে গেছে। আইনস্টাইন ও দার্জিলিং মেলে খানিক পরেই পৌঁছবেন। তাও ঠিক, তবে আমার কি মনে হয় জানেন, যারা সিনেমাতে ইন্দুবালাকে দেখতে যাবে তারা সাহেবের লেকচার শুনতে এমনিতেও আসতো না। সাহেবের সভায় যাদের আসার তারা ঠিকই আসবে। হ্যাঁ, তা বটে। শ্রীগোপালবাবু আইনস্টাইনকে সাহেব বলে উল্লেখ করাতে রায়বাহাদুর মনে মনে চটেছিলেন। বিশ্বের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আইনস্টাইন কি পাটকলের ম্যানেজার, না রেলের টিআই যে সাহেব সাহেব করছে লোকটা? মুখে অবশ্য তিনি বিশেষ কিছু বললেন না। চা জল খাবার খেয়ে আরও কয়েকটা জায়গায় ঘুরবেন বলে বের হলেন। অনেকের সঙ্গে দেখা করতে হবে, অনেক কিছু ঠিক করতে হবে। যাবার সময় মিউনিসিপ্যালিটি হলের চাবিটা চাইতেই শ্রীগোপালবাবু আশ্বাস দিলেন তিনি হলের চাকর রাজনিধিকে অবিলম্বে পাঠিয়ে দেবেন। সেই ঘর খুলে চেয়ার টেবিল সাজিয়ে সব ঠিক করে রাখবে। রায়বাহাদুর খানিকটা নিশ্চিন্ত হয়ে বেরিয়ে পড়লেন। বাবা, ও বাবা, আমাদের শিগগিরই 5খানা টিকিট করে এনে দাও। শ্রীগোপালবাবু চূর্ণী নদীতে স্নান করতে গিয়েছিলেন। বাড়িতে ঢুকতে না ঢুকতেই তাঁর বড় মেয়ে এসে জোর গলায় বায়না জুড়ে দিল। শ্রীগোপালবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, টিকিট আবার কিসে? বারে, বাণী সিনেমায় ওবেলায় ইন্দুবালা আসছেন যে, কত নাচ গান হবে। আমাদের পাড়া থেকে তো সবাই যাচ্ছে। সবাই? কে কে যাচ্ছে? কি মুশকিল, বললাম যে সবাই। এইমাত্র রানু, অলকা, টেপি, তারপর গিয়ে আমাদের যতীন কাকার মেয়ে ঢেঁড়স, সকলেই এসেছিল। ওরা সব বক্স নিচ্ছে একসঙ্গে। বক্স নিলে মেয়েদের 2.5 টাকা করে রিজার্ভ টিকিট দিচ্ছে। বটে, আমাদের জন্য একটা বক্স নাও না বাবা। ইস, ভারী আবদার। আবার একটা বক্স! বড় টাকা দেখেছিস আমার, তাই না? সারাক্ষণ কেবল টাকা দাও আর টাকা দাও, টাকা দাও আর টাকা দাও। বাবা নিকুচি করেছে। এই নে ধর। অপ্রসন্ন মুখে গজগজ করতে করতেই দেরাজ খুলে মেয়ের হাতে একখানা 10 টাকার নোট আর কয়েকটা খুচরো টাকা ফেলে দিলেন তিনি। বড় মেয়ে হাসি মুখে বিদায় হওয়ার সামান্য পরেই শ্রীগোপালবাবুর প্রতিবেশী রাধাচরণ নাগ এসে বৈঠকখানায় উঁকি মেরে বললেন, এই যে শ্রীগোপাল বাবু, কি খবর? আরে আরে ডাক্তার বাবু যে, আসুন আসুন। তাও বেলা যাচ্ছেন তো? আরে বিলক্ষণ যাচ্ছি, সেই কথাই তো জিজ্ঞেস করতে এলুম। আপনারা যাচ্ছেন তো? আরে হ্যাঁ, তা যাবো বই কি। রানাঘাটের কি কখনো এমন সৌভাগ্য হয়েছে বলুন তো? আমাদের সকলেরই তো যাওয়া উচিত। আমিও তো সেই কথাই বললুম বাড়িতে। কটা টাকা খরচ হলো ঠিকই, কিন্তু এমন সুযোগ কি ছাড়া যায়? বাড়ির সবাই ধরেছে, দিলুম 10টা টাকা বের করে। বাহ বাহ,
তা বেশ করেছেন। দেখুন, জীবনে ওসব শোনবার সুযোগ কবার আসে বলুন দেখি? হ্যাঁ, আমাদের রানাঘাটবাসীর বড় সৌভাগ্য যে এমন বিখ্যাত একজন মানুষ আজ এখানে পায়ের ধুলো দেবেন। হ্যাঁ, সে আর বলতে, আজকাল তো যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন ইন্দুবালা দেবী। সাবানের বিজ্ঞাপনে ইন্দুবালা, গন্ধ তেলের বিজ্ঞাপনে ইন্দুবালা, শাড়ির বিজ্ঞাপনে ইন্দুবালা। রানাঘাটের মতো একটি ইঁদু জায়গায় তাকে সচক্ষে দেখতে পাওয়া কি কম কথা? হ্যাঁ, ইন্দুবালা। কিন্তু আমি তো মিউনিসিপাল হলে সাহেবের লেকচারের কথা বলছিলাম মশাই। সাহেব আবার সাহেব আবার এলো থেকে? আরে সে কি মশাই, আপনি জানেন না? অ্যালবার্ট আইনস্টাইন, জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক। তাই বলুন? হ্যাঁ, সেই কি জার্মান নাকি এক ইটালিয়ান সাহেব। হ্যাঁ, তার কথা আমার জামাই বলছিল বটে। তাও সব তত্ত্বের কচকচি কি আর আমাদের এই বয়সে সহ্য হয়? লেখাপড়ার বালায় সে কোন কালে ঘুচিয়ে দিয়েছি ওসব সভাটা বা কলেজের ছেলে ছোকরাদের জন্য। কেন, আপনি আবার সেখানে যাবেন নাকি? না, মানে আসলে আমার বাড়ির মেয়েরা তো যাচ্ছে সিনেমায়, তবে আমাকে সাহেবের ওখানে যেতেই হবে বুঝলেন। রায় বাহাদুর নীলাম্বর বাবু আজ সকালেই এসে এমন ধরাধরি করেছেন। রায় বাহাদুর? তাই রায় বাহাদুরটি আবার কে? আরে বাবা, কৃষ্ণনগর কলেজের প্রফেসর, তাঁর উদ্যোগেই তো সভাটা হচ্ছে। তা তিনি এসে বিশেষ করে অনুরোধ করে গেছেন। এখন আমি যদি সভায় উপস্থিত না থাকি তাহলে তো। আরে মশাই, শুনুন শুনুন, আমার কথা শুনুন। বলুন। ছবিতে ইন্দুবালাকে দেখা আর জলজ্যান্ত ইন্দুবালাকে দেখার মধ্যে যে বিস্তর ফারাক, তা তো মানবেন? তা তো বটেই। ইহ জীবনে এমন সুযোগ আর আসবে না। তাছাড়া সাহেব টাহেব কি কিছু কম দেখেছি আমরা? দুবেলা রানাঘাটি স্টেশনে দাঁড়িয়ে থাকলে দার্জিলিং মেল আর ওই শিলং মেলের জানলাই তো কত দেখা যায়। কিন্তু রায় বাহাদুরকে যে কথা দেওয়া হয়ে গেছে। তাত্তারিকা ভারী এসেছেন কোথাকার কোন রায় বাহাদুর। আরে বাবা, তাকে তো সভা করবার জন্য হলটা দিয়েছে, আবার এরপরে আবার কি ওকে বলে দেবেন বাড়ির মেয়েরা সকলে ধরে বসেছে, আপনাকে বাধ্য হয়ে সিনেমায় যেতে হলো। তা এই কথাটাও তো মিথ্যে নয়, তাই না? আগে হ্যাঁ, মানে সে তো ঠিকই। তবে হ্যাঁ, তো এমনিও তো সাহেবের ওই খটোমটো লেকচার শুনে আমরা কি বুঝবো বলুন দেখি? তা বটে। আপনি বরং রায় বাহাদুরকে বলবেন পারলে তিনিও যেন বাণী সিনেমায় চলে যান। যাই হোক, আমি এখন আসি। আচ্ছা আচ্ছা, ও বেলা ঠিক সময় হাজির হবো কিন্তু। চললুম। হ্যাঁ, আসবেন। হ্যাঁ, নমস্কার। ওদিকে নীরেন চাটুর্যের বাড়িতে বসে রায়বাহাদুর সভা সম্বন্ধে পরামর্শ করছিলেন। নীরেনবাবু রায়বাহাদুরের মাস্তুতো ভাই, স্থানীয় জমিদার ও উকিল। উকিল হিসেবে তিনি তেমন নাম করেননি, তবে জমিদারির আয় আর পূর্বপুরুষের জমানো টাকার কারণে তিনি রানাঘাটের সবচেয়ে ধনী মানুষ এবং উচ্চশিক্ষিতও বটে। আইনস্টাইনের বক্তৃতা সম্পর্কে বিস্তর আলোচনা করবার পর নীরেনবাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা দাদা, মিস্টার আইনস্টাইন বক্তৃতার পর কি আজই চলে যাবেন? তেমনটাই তো জানি। আসলে উনি তো দার্জিলিং যাবেন বলছিলেন, ওখানে যাওয়ার পথেই রানাঘাটে নামবেন। ও, তাহলে আজ সভার পর একবার আমার বাড়িতে আসুন না দাদা। রাতটা না হয় উনি এখানেই থেকে যাবেন। আজ তো দার্জিলিংয়ের কোনো গাড়ি নেই, রাত্রে না হয় এখানেই থাকুন নির্দ্বিধায়। এ তো ভালো প্রস্তাব। ঠিক আছে, আমি ওকে বলে দেখব যদি রাজি হন। না না, রাজি করিয়ে ফেলুন। কালই খবরের কাগজে একটা রিপোর্ট করিয়ে দেব এখন। বেশ বেশ। ফ্রি প্রেসের আর আনন্দবাজারের রিপোর্টাররা এখানেই আছে। আচ্ছা। এতক্ষণে রায়বাহাদুর বুঝলেন তার মাস্তুতো ভাইটির কিসের এত দরদ।
আইনস্টাইনকে আপ্যায়ন করবার অজুহাতে নিজের নামটাও স্থানীয় কাগজে ছাপিয়ে নেওয়ার মতলব। সেসব কথা বলে অবশ্য কোনো লাভ নেই, কোনো রকমে সভাটা ভালোই ভালোই চুকে গেলেই হলো। রায়বাহাদুর এসব ভাবতে ভাবতেই দেখলেন নীরেনবাবুর মেয়ে মিনা এসে হাজির হয়েছে। তাকে দেখেই সে বলল, ও জ্যাঠামশাই, বাবাকে বলে আমাদের টিকিটের টাকার ব্যবস্থাটা করে দিন না। আই যা, বাড়ির মধ্যে যা। দেখছিস আমরা কাজের কথা বলছি, এসেছেন বিরক্ত করতে। আহ নীরেন, অমন করছো কেন? এ কিসের টিকিট রে মিনু? কিসের টিকিট? ইস, আপনি যে কোথায় থাকেন জ্যাঠামশাই? আমাদের পাশের বাড়ির সবিতা আপনাদের কলেজে পড়ে। সে বলে আপনি নাকি পথ চলতে চলতে অঙ্ক কষেন। সত্যি নাকি? তুই যাবি এখান থেকে? আসলে দাদা, ওই যে ইন্দুবালা দেবী না কে যেন আজ আসছেন আমাদের এখানকার বাণী সিনেমাতে, তারই টিকিটের কথা বলছিল। ও, নাচ গান হবে কি নাকি বক্তৃতাও দেবেন, তাই পাড়া শুদ্ধ সব ভেঙে পড়েছে দেখবার জন্য। মেয়েরা তো সকাল থেকে জ্বালালে। তা দাও না ওদের যেতে। আইনস্টাইনের লেকচারে আর ওরা কি যাবে? তবে হ্যাঁ, সভায় গেলে সারা জীবন মনে রাখার মতো একটা অভিজ্ঞতা হতো বটে। কিরে মিনু, কোনটায় যাবি? কেন, সিনেমায়? আহা, মিলন ফিল্মে ইন্দুবালার অভিনয় দেখবার পর থেকে ওর সাক্ষাৎ পাওয়ার এমন ইচ্ছে হয়েছে যে কি আর বলবো। রানাঘাটে অমন একজন মানুষ আসছেন, ভাবা যায়? তা যায় না বটে। এই যে নীরেন, আগে তুমি টিকিটের দামটা ওকে দিয়ে দাও দেখি। আপনাকে আর বাবাকে কিন্তু আমাদের নিয়ে যেতে হবে। বাবার তো মনে মনে যাওয়ার খুব ইচ্ছে, শুধু আপনার ভয়ে। তবে রে জ্যাঠা মেয়ে, পালা পালা এখান থেকে। বাবা, তোমাকে কিন্তু যেতেই হবে, কিছুতেই ছাড়বো না বলে দিচ্ছি। বিকেল 5:30 বাজে। দার্জিলিং মেল আসার সময় হয়ে গেছে। রায়বাহাদুর, তাঁর কয়েকজন ছাত্র, নীরেনবাবু আর শ্রীগোপালবাবু স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হয়ে স্তম্ভিত হয়ে গেলেন। প্ল্যাটফর্মে ভিড় যে একেবারে উপচে পড়ছে। সত্যি কি তাহলে আইনস্টাইনের আগমনের খবরে এখানকার লোকেদের টনক নড়েছে? তাই দার্জিলিং মেলের সময় সকলে এসেছে তাকে নিয়ে যেতে। যাক, এত বড় বৈজ্ঞানিকের উপযুক্ত অভ্যর্থনা হচ্ছে বটে। একটু পরেই সশব্দে মেল ট্রেন প্ল্যাটফর্মে ঢুকল। একটা সেকেন্ড ক্লাস কামরা থেকে ছোট ব্যাগ হাতে আইনস্টাইন নেমে এলেন। প্রায় সঙ্গে সঙ্গে পাশের একটি ফার্স্ট ক্লাস কামরা থেকে এক সুন্দরী তরুণী নামলেন। তার পরনে দামি ভয়েল শাড়ি, পায়ে জড়িদার কাশ্মীরি স্যান্ডেল, হাতে ভ্যানিটি ব্যাগ। তরুণীর সঙ্গে আরও 2 মহিলা নেমেই ট্রেন থেকে লাগেজ নামাতে ব্যস্ত হয়ে পড়ল। এমন সময় ভিড়ের মধ্যে থেকে কে যেন চেঁচিয়ে উঠল, আরে ওই তো ইন্দুবালা দেবী! ইন্দুবালা দেবী! ইন্দুবালা দেবী নেমেছেন, নেমেছেন। সচক্ষে দেখতে পাচ্ছি তো, এই তো নেমেছেন। আরে হ্যাঁ হ্যাঁ, তাই তুমি ঠিক বলেছো, ইন্দুবালা দেবী নেমেছেন। দেখো দেখো, ইন্দুবালা দেবীকে এইভাবে সচক্ষে সশরীরে দেখবো, এ তো ভাবাই যায় না মশাই। হ্যাঁ, ওই তো। মুহূর্তের মধ্যে প্ল্যাটফর্ম শুদ্ধ লোক ফার্স্ট ক্লাস কামরার দিকে দৌড় লাগালো। ভিড়ের চাপে প্রায় পিষ্ট হতে হতে রায়বাহাদুর অতি কষ্টে আইনস্টাইনকে স্টেশন থেকে বাইরে নিয়ে গেলেন। আইনস্টাইন অবশ্য এই ভিড়ের আসল কারণটা বুঝতে পারেননি। তিনি সরল মনে বললেন, এরা সবাই বুঝি লোকাল ইউনিভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা, এদের সঙ্গে আমার আলাপ করিয়ে দিলেন না কেন হে রায়বাহাদুর? রায়বাহাদুর আইনস্টাইনের ভুল ভাঙার চেষ্টা করলেন না। রানাঘাটে আবার ইউনিভার্সিটি! হায় রে, এই দেশ যে ইউরোপ নয় তা ভদ্রলোক একদিনেও বোঝেননি। আইনস্টাইনকে স্টেশন থেকে আনবার জন্যে নীরেনবাবু স্বনির্বন্ধ অনুরোধ করে স্থানীয় ব্যবসায়ী গোপাল পালেদের পুরনো 1917 মডেলের গাড়িটি জোগাড় করেছিলেন। তাতেই সকলে চড়ে বসে মিউনিসিপ্যাল হলের দিকে গেলেন। তখনও বহু লোককে স্টেশনের গেটের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে দেখে আইনস্টাইন কৌতুকের সুরে বললেন, Look at him, এরাও স্টেশনে যাচ্ছে বুঝি? হ্যাঁ, ওরা জানেই না যাকে দেখতে চলেছে সে তাদের চোখের সামনে গাড়িতে উঠেছে। বেশ মজা না? আচ্ছা, এখানে ইউনিভার্সিটিটা ঠিক কোন দিকে? সৌভাগ্যক্রমে ঠিক সেই সময় ভিড়ের মধ্যে একটা লোক
গাড়ির সামনে এসে চাপা পড়তে যাচ্ছিল আর কি। ফুট ব্রেক কষার কর্কশ শব্দের মধ্যে আইনস্টাইনের প্রশ্নটা চাপা পড়ে গেল। স্টেশন ছাড়িয়ে কিছু দূর এগোতেই মোড়ের মাথায় শ্রীগোপালবাবু আর নীরেনবাবু গাড়ি থেকে নেমে গেলেন। রায়বাহাদুর একটু উদ্বিগ্নভাবেই নীরেনবাবুকে জিজ্ঞেস করলেন, নীরেন, এক্ষুনি তুমি হলে আসছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেয়েদের সিনেমায় পৌঁছে দিয়েই আসছি। বাড়িতে আর কেউ লোক নেই যে ওদের নিয়ে যাবে। ও, টিকিট বাবদ এতগুলো টাকা যখন দিয়েছে তখন না নিয়ে গেলে হয়? হ্যাঁ, সে তো ঠিকই। আসছি আসছি। মিউনিসিপ্যাল হল স্টেশনের কাছেই, কিন্তু এ কি, 5:30 সময় দেওয়া হলো, 6:45 হয়ে গেছে, অথচ আশেপাশে একটা লোকও নেই। কেবল মিউনিসিপ্যাল অফিসের কেরানি জীবন ভাদুড়ি একটা ছোট্ট টেবিলে অনেকগুলো টিকিট সাজিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছে। গাড়ি থেকে নেমে শূন্য ও হতাশ দৃষ্টিতে চারদিকে দেখছিলেন রায়বাহাদুর। তাকে দেখে জীবন ভাদুড়ি এসে বলল, হ্যাঁ দেখুন স্যার, মোটে 3 টাকার টিকিট বিক্রি হয়েছে। তাও সেই টাকা এখনো হাতে দেয়নি। কি করবো বলুন তো স্যার? আর আমার আবার বাসার ছেলে মেয়েদের নিয়ে বাণী সিনেমায় যেতে হবে। কলকাতা থেকে ইন্দুবালা এসেছেন বলে কথা। এদিকে আমার তো মোটে 35 টাকা মাইনি। তবু যাই হোক, খরচা তো একটু করতেই হলো। ওদের মতো মানুষ তো আর রোজ রোজ কলকাতা থেকে আসেন না। তা বটে। আমায় কিন্তু এবার একটু ছুটি দিতে হবে স্যার। আমি বলে দিচ্ছি, ওই সাহেবের লেকচারে আজ এমনিতেও লোক হবে না। হিন্দুবালাকে ফেলে কি ওইখানে আসবে নাকি? বলুন, দেখা যাক। জীবন ভাদুড়ি সংক্ষেপে কথা সেরে কেটে পড়ল। খাঁ খাঁ হলের মধ্যে উপস্থিত শুধু 2জন লোক, আইনস্টাইন ও রায়বাহাদুর। আইনস্টাইন অবশ্য নির্বিকারভাবে ব্যাগ খুলে তাঁর লেকচারের সরঞ্জাম টেবিলের উপর সাজাতে ব্যস্ত হয়ে পড়লেন। একটা ব্ল্যাকবোর্ডের খোঁজও করেছেন ইতিমধ্যে, যদিও রায়বাহাদুর সেই প্রসঙ্গ সযত্নে এড়িয়ে গেছেন। আইনস্টাইনের জিনিসপত্র গোছানোর সুযোগে তিনি বাইরে গিয়ে রাস্তার এদিক ওদিক দেখতে লাগলেন। রাস্তায় যত মানুষ যাচ্ছে তাদের সকলের লক্ষ্য বাণী সিনেমা। মোক্তার অভয়বাবুও ছড়ি হাতে হেঁটে আসছিলেন। রায়বাহাদুরকে দেখতে পেয়ে বললেন, এই যে সাহেব এসেছেন। হ্যাঁ এসেছেন, কিন্তু এসেছেন? বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তা লোকজন কি হয়েছে ভেতরে? আগে না, সব তো বাণী সিনেমায়। হ্যাঁ, সে আর কি করবেন বলুন, আনফর্চুনেটলি ওটার সঙ্গে ক্ল্যাশ করলো। অন্যদিন হলে তাও একটা কথা হতো। দেখুন না, আমারও তো ঢোকার জো নেই। বাড়ির মেয়েরা সকলেই গেছেন, বাধ্য হয়ে আমাকেও যেতে হবে। বেশ, আমি আসি। আসুন। আধ ঘন্টা কেটে গেল। 6:30, 6:45, 7টা। লোকজনের দেখা নেই। বক্তৃতার সরঞ্জাম সাজিয়ে আইনস্টাইন বসে আছেন। রায়বাহাদুর ঘেমে নে অস্থির হয়ে উঠেছেন। অবশেষে আপন ভোলা বৈজ্ঞানিক আইনস্টাইনেরও যেন বিষয়টা খেয়াল হলো। তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার বলুন তো হে রায়বাহাদুর? আমাদের অডিয়েন্স কি এখনো আমাকে ওই স্টেশনে খুঁজছে নাকি? আগে না স্যার, স্টেশনে নয়, তারা গেছে সিনেমায়। হ্যাঁ, সিনেমায়? আগে হ্যাঁ, সেখানে ইন্দুবালা দেবী এসেছেন, গান বাজনা হবে, তাকে দেখবার জন্য শহর শুদ্ধ লোক বাণী সিনেমায় ভিড় করেছে। আমাকে ক্ষমা করবেন, আগে যদি জানতাম যে আজকের দিনেই উনি আসবেন তাহলে। ও আই সি, দিস ইন্দুবালা, সে কি খুব ফেমাস অ্যাক্ট্রেস? ও বাবা, বিখ্যাত বলে বিখ্যাত। আজকাল তো খবরের কাগজ খুললেই সমস্ত বিজ্ঞাপনে ইন্দুবালার ছবি দেখা যায়। চমৎকার গানও করেন। ও তাই নাকি? ইন দ্যাট কেস এমন একটা সুযোগ তো আমাদেরও হাতছাড়া করা উচিত নয়, কি বলেন হে রায়বাহাদুর? হ্যাঁ হ্যাঁ। বাণী সিনেমা গৃহ লোকে লোকারণ্য। টিকিট কিনতে না পেরে বহু মানুষ বাইরে দাঁড়িয়ে গোলমাল করছে।
একদল জোর জবরদস্তি করে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গেছে। মেয়েদের বসবার দুই দিকের ব্যালকনির অবস্থা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। স্টেজে যবনিকা উঠে গেছে, চিত্রতারকা ইন্দুবালা তার গান শুরু করে দিয়েছেন। এমন সময় রায়বাহাদুর ভিড় ঠেলে হলে ঢুকেই শ্রীগোপাল বাবুকে দেখতে পেলেন। তার পাশে নীরেন বাবুও বসে রয়েছেন। বাহ, আপনারা দুজনেই এখানে? কি রায় বাহাদুর, আপনি? কি করি বলুন, আসার ইচ্ছে ছিল না, কিন্তু বাড়ির মেয়েরা এমন জেদ ধরলো, ওদের তো আর একা একা। তা ভালো কথা, বলছি সাহেবের লেকচার কেমন হলো? লেকচার? লেকচার আবার কি করে হবে? কাকে দেবেন লেকচার? সবাই তো এখানে। তাও তো বটে, তাও তো বটে, সত্যি বড় আনফরচুনেট। তা বলছি সাহেব কোথায়, চলে গেলেন নাকি? প্রশ্নটা শেষ করতে না করতেই শ্রীগোপাল বাবু দেখলেন রায় বাহাদুরের ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন বিশ্ববরেণ্য মনীষী অ্যালবার্ট আইনস্টাইন। শ্রীগোপাল বাবু আর নীরেন বাবু শশব ব্যস্তে উঠে আইনস্টাইনের হাত ধরে খাতির করে চেয়ারে বসিয়ে দিলেন। আসুন 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 সাহেব, আসুন, আরে আসুন, বসুন স্যার, বসুন বসুন স্যার, বসুন। এই যে আমাদের ফেমাস অ্যাক্ট্রেস ইন্দুবালা। Beautiful, beautiful, not relative. Absolutely beautiful. রায়বাহাদুরের মাস্তুতো ভাই জমিদার নীরেনবাবুর উদ্যোগে খবরের কাগজে একখানা রিপোর্ট ঠিকই বেরিয়েছিল। সেই খবরটুকু পড়েই তো এই বৃত্তান্তের কথা প্রথম জানতে পারি। অবশ্য রায়বাহাদুর এবং নীরেনবাবু যেমনটা ভেবেছিলেন, ছাপা খবরটা তার থেকে অনেকটাই আলাদা প্রকৃতির। তাতে লেখা ছিল, গত সপ্তাহে স্থানীয় বাণী সিনেমা হলে সুপ্রসিদ্ধ চিত্রতারকা ইন্দুবালা দেবী আসেন এবং তার গান ও নাচের নিপুণতায় দর্শকদের মোহিত করেন। বিশেষত কালো বাদুর নৃত্যে তিনি যে উচ্চাঙ্গের শিল্প প্রদর্শন করেছেন তা রানাঘাটবাসীগণ কোনো দিন ভুলবে না। ইন্দুবালা দেবীর আগমন উপলক্ষে ওই সিনেমা হলে সেদিন অভূতপূর্ব জনসমাগম হয়েছিল। ভিড়ের চাপে মহিলাদের ব্যালকনির নিচের কড়িবর্গাটা দুমড়ে গিয়েছিল। ঠিক সময় বিষয়টি ধরা পড়াতে মারাত্মক দুর্ঘটনার হাত থেকে সকলে বেঁচে গেছেন। সেই একই দিনে স্বনামধন্য জার্মান বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইন দার্জিলিং যাবার পথে রানাঘাটের মিউনিসিপ্যাল হলে বক্তৃতা দিতে নেমেছিলেন। বাণী সিনেমা হলে তিনিও দর্শক আসনে উপস্থিত ছিলেন এবং ইন্দুবালার সঙ্গীত ও নৃত্য পরিবেশনায় স্পষ্টতই মুগ্ধ হয়েছিলেন। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনলেন আইনস্টাইন ও ইন্দুবালা। মূল রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অডিও রূপান্তর শাম্ভবী ঘোষ, নির্দেশনা তমালী চৌধুরী। গল্প পাঠে ও বিনোদের চরিত্রে ঋতব্রত মুখোপাধ্যায়, আইনস্টাইন এবং রাধাচরণ সৌভিক গুহ সরকার, রায় বাহাদুর ইন্দ্রনীল ভাদুরী, সঙ্গে আর জে শেখর, অভিজিৎ ভূঁইয়া, আম্রপালি ভট্টাচার্য, শ্রমণা রায়চৌধুরী। গল্পের সূত্রধার সুনয়না ভৌমিক, শব্দগ্রহণ সঞ্জিত গিরি, ধ্বনি পরিকল্পনা ও আবহ সৌভিক বিশ্বাস, সহকারী নির্দেশক গার্গী বন্দ্যোপাধ্যায় ও আম্রপালি ভট্টাচার্য, কার্যনির্বাহী প্রযোজক সুজাতা ঘোষ, প্রযোজনায় সাউন্ড আইডিয়াজ এবং মির্চি বাংলার পক্ষ থেকে সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। মির্চি ফ্রাইডে ক্লাসিক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।